আসতেই পারতাম গাড়িতে, কিন্তু চ্যানেলও আমার, শো আমার, অ্যাঙ্কারও আমি, নিজের শোয়ে নিজের সিনেমার প্রচার করছি, এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তারপর যদি আবার গাড়িতে নামার রেলা করতাম তাহলে তো অডিয়েন্স আমাকে ইন্টারনেটে ঢুকে মারতো। আর আমাদের টিম এই একাডেমি অফ ফাইন আর্টস করার পর আজকে এত সফল যে আমাদের ডিরেক্টর না, তিনি এখনও গাড়ি জোগাড় করতে পারেননি। দেখেছেন, দিস ইজ আওয়ার জয়ব্রত, যে একা হাতে বাংলা ছবির ভাষা বদলেছে একাডেমি অফ ফাইন আর্টস দিয়ে। বাকিদের ঢোকাটা নেওয়া হবে। Action. আজ সহজ কথার আসর সরগরম। আজকে সহজ কথা অন্য অনেক কারণেই ঐতিহাসিক। তার কারণ আমরা 2 বছরের মাথায় এই প্রথম আজকে যে আমাদের বড়দিনের এপিসোড, মানে 26শে ডিসেম্বরের এপিসোড, সেইটাকে মার্ক করছে আমাদের ক্যালেন্ডারে অ্যাজ আর রাউন্ড টেবিল উইক। যদিও আমাদের বাজেটের অভাব ছিল, তাই টেবিলটাকে চৌকো করতে পেরেছি, গোল করতে পারিনি। কিন্তু এরপর থেকে বড়দিনের এপিসোড সহজ কথায় প্রত্যেকবার রাউন্ড টেবিল বা সবাইকে নিয়ে হবে। আর শুরু করবার সময় ভাবছিলাম যদি শুরু করি এমন কাউকে দিয়ে শুরু করা উচিত, বা এমন কোনো টিমকে দিয়ে শুরু করা উচিত যারা সেই বছরে সত্যিকারের মার্ক ফেলেছে। তো এই বছর একটা দুর্ঘটনা ঘটে গেছে। 40 জন ছেলে মেয়ে, তারা স্বপ্ন দেখেছিল, তারা 4-5 জন অত নাম করা নয় কিন্তু চেনাশোনা অভিনেতাদের কাছে গিয়েছিল। তারা মিলে একটা ছবি বানিয়েছে, সেই ছবি রিলিজ নিয়ে নানা নাটক হয়েছে। তারপর যেটা ঘটেছে সেটা একটা বিস্ফোরণ। এটুকুনি তো বুঝে গেছেন। হ্যাঁ, নিজের ছবি কতই বা ভালো বলবো। একাডেমি অফ ফাইন আর্টস, আজকে আমাদের রাউন্ড টেবিলে একাডেমি অফ ফাইন আর্টসের কলা ও কুশলীরা। একটা টেবিল আপনারা ফাঁকা দেখছেন, সেখানে রুদ্রনীল ঘোষ চলে আসবেন। বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। সৌরভ দাস, জয়ব্রত, সুদীপ দা, ঋষভ, অনুরাধা, এরা প্রত্যেকে আমাকে প্রমিস করেছে আজকের এপিসোডটাকে তারা সিরিয়াসলি নেবে না। মানে অ্যাজ একাডেমি অফ ফাইন আর্টসের কুশলভ তারা নেবে, কিন্তু তাদেরকে যখন আলাদা গেস্ট হিসেবে ডাকবো তারা কিন্তু সহজ কথায় শুধু তাদের জীবনের গল্প বলতেও আসবেন। এইটা প্রমিস তারা করেছেন। না হলে এতজন নাম করা মানুষ। না আমি পারবো না, আমি তো এমনি ফোমোতে এসেছি। দাদা ওইবার লাঞ্চ রাখবো, এই লাঞ্চ রাখবো। ফোমোর যেন কি মানে? ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, সেই জন্য এসেছি। মিস আউট হয়ে যাচ্ছিলাম বলে। আমাদের আড্ডাটা শুরু করি এই অত্যাশ্চর্য ঘটনা। হ্যাঁ, আমরা একসঙ্গে এতজন মিলে কি করে পারলি? এটা শুরুটা কি করে করলি? মানে শুরুটা থেকেই তো তোমরা ছিলে, এবং এটা শুধু আমি করিনি। না দেখ, তুই স্ক্রিপ্টিং লেভেল থেকে বল, কখন মনে হলো যে তুই জয়ব্রত কি তুই কথা বলাচ্ছিস? হ্যাঁ, চেষ্টা করছি আজকে। ওকে, রুদ্রদা আসার আগে অব্দি বলেনি যা পারা যায়। বলে ফেল বলতে বলেছে। মনে হলো যে তোর এই টাকা খরচ করতে পারবি, যতটুকুনি টাকা, সেটা একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারের পক্ষে অনেক। তোরা বন্ধুরা কয়েকজন মিলে টাকা জোগাড় করবি, একটা সিনেমা বানাবি যেটা মেইন স্ট্রিমে রিলিজ করবি। কবে থেকে এই গোটা পাগলামিটা ঢুকলো? দেখো, এই পাগলামিটা যারা আমরা ছবি বানাতে চাই, এটা ছোটবেলা থেকেই থাকে। যেমন আমার ছোটবেলা থেকেই ছিল যে একটা ছবি বানাবো, এবং ছবি মানে হচ্ছে একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম বানাবো। এবার যখন আমরা ফিল্ম স্কুলে ঢুকেছি, পড়াশুনো করছি, শর্ট ফিল্ম বানিয়েছি, যেটা আমাদের কোর্সের মধ্যেই ছিল। তো তারপর থেকেই আমরা এবং আমাদের যে টিম, তা আমরা ভাবতাম যে একটা ছবি বানাতে হবে, নিজের মতো করে ছবি বানাবো, এবং সেটা এমনভাবে একটা ছবি বানাবো যাতে সেটা ফিল্ম ফেস্টিভ্যালেও চলে এবং সিঙ্গেল স্ক্রিনেও যাতে চলে, এবং সেখানে মানুষ দেখে মজা পায়। এই থেকেই আমাদের পুরো প্রসেসটা শুরু। যদি কোনোদিন শেষ হয় ছবিটা, এবং আমরা জানতাম না যে কিভাবে ছবি তৈরি করতে হয় বা কিভাবে বাজেট অ্যাকুমুলেট করতে হয়। আমরা প্রাথমিকভাবে, তোমরা হয়তো জানো না, আমরা প্রাথমিকভাবে এই ছবিটার বাজেট অ্যাকুমুলেট করেছিলাম 6.5 লাখ টাকা। ঠিক আছে, এবং আমরা ভেবেছিলাম এতেই বানাবো। সেটা পসিবল নয়, আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি, আস্তে আস্তে বাজেট বাড়িয়েছি,
এখান থেকে ওখান থেকে লোকজনের কাছ থেকে রিকোয়েস্ট করেছি, তোমাদের কেউ কাছে গিয়ে বলেছি দাদা টাকা নেই করে দাও। তো এই ব্যাপারটা হয়েছে, আস্তে আস্তে ছবিটা তৈরি হয়েছে। ইট স্টার্টেড ফ্রম দ্যাট, যে আমরা একটা নিজেদের মতো ছবি বানাবো যেটা শুধুমাত্র ফিল্ম ফেস্টিভ্যালেও যাতে না চলে এবং সিঙ্গেল স্ক্রিনেও যাতে চলে। এটা এখন এখন শুনে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু ধর আমাদের এখন সিনেমা হিটের যে রেসিপিটা হয়েছে যে গল্পটাকে একটু টেলিভিশনের কাছে হতে হবে। বৃদ্ধ বাবা মা, তাদের দুঃখ এবং সম্পত্তি এইখানে আমি একটু আটকাচ্ছি। আমার মনে হয় এইটা বোধহয় আমরা গতানুগতিক ভাবে ভেবে নিই, জানি না ভেবে নিচ্ছি, আমি বলছি সেটা আমি যেটা চলছে লাস্ট 10 বছর ধরে, আমি বলছি হওয়ার পর তো এখন ইজি লাগছে। লাস্ট 10 বছর ধরে কমার্শিয়াল ফিল্মের সিনট্যাক্স এইটা, সেইটার সঙ্গে তুই একই সঙ্গে ভাবছিস যে আমার ছবি ফেস্টিভ্যালেও যাবে, যেটা যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে তোরা ঘুরে এলি, কি করে, হাউ ডু ইউ স্ট্রাইক দ্যাট ব্যালেন্স, মানে ওটা কি করে সম্ভব হচ্ছিল ভাবা, এটা একটা। আর হলে যখন বসে আমি দেখছিলাম, মোর দ্যান এনিথিং এলস একাডেমি অফ ফাইন আর্টস যেখানে স্ট্যান্ড করছে, সেখানে এই যে আমরা আছি প্রত্যেকটা চরিত্রের জন্য দর্শক আলাদা করে ইনভেস্ট করেছে। মানে কিমলিং একজন ওরকম মানুষ, অথচ সে আরশোলাকে ভয় পায়, জীবনের ওই ট্র্যাজেডি, অনুরাধার ওই সিম্পলিসিটি, ঋষভের ওই ফ্ল্যামবয়েন্স, রাখাল ওই রকম পরিচয় গুপ্ত, প্লাস আমাদের রুদ্রদার চরিত্র এবং পায়েল, এবং যখন জীবন লাস্ট গুলি খাচ্ছে, এখন আমরা একটু দিতেই পারি স্পয়লার, হ্যাঁ, যখন গুলি খাচ্ছে আমি একটা সামগ্রিক দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি। আড়াই ঘন্টা স্পেসে মানুষ যখন চরিত্রকে ভালোবাসে তখনই তারা সিনেমাটাকে ভালোবাসে। এই চরিত্রগুলো তৈরির বীজ কোথার থেকে পেলি, যে এই কিমলিং এরকম হবে, জীবনের হিস্ট্রি এইটা হবে, এইগুলো কোথার থেকে পেলি? এই চরিত্রগুলো দেখো, আমরা প্রাথমিকভাবে যেটা ভেবেছিলাম যখন আমরা গল্পটা নিয়ে আলোচনা করতে শুরু করি, তখন বুঝতে পেরেছিলাম যে অনেকগুলো চরিত্র আছে এবং চরিত্র। আচ্ছা, অমিত শাহর কথা বললাম না, অমিত শাহের চরিত্র যাকে মানুষ একই সময় ঘৃণা করছে, ভালোবাসে, বীরেশ্বর। এই প্রত্যেকটা চরিত্র যাতে চরিত্রায়নগুলো আলাদা আলাদা হয় এবং প্রত্যেকটা চরিত্রের সাথে যাতে মানুষ রুট করতে পারে, শেখার জন্য আমরা রাইটিং স্টেজ থেকে চরিত্রগুলো ব্যাকড্রপ, ব্যাক স্টোরি, তাদের এবিলিটি, তাদের ডিসেবিলিটি সব কিছু প্ল্যান করেই আমরা ফার্স্ট চরিত্রগুলোকে দাঁড় করিয়েছি যে এই চরিত্রটা এরকম হয়, তার ব্যাক স্টোরি এটা। তার যেমন তোমরা তো এখন জানোই, সবাই এখন জেনে গেছে যে প্রত্যেকটা চরিত্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ কার্ডিনাল সিন ইচ অফ দ্য ক্যারেক্টার। তো সেই অনুযায়ী তার স্টোরি লাইনটা কী হবে, তো এইগুলো আমরা প্রথমে ম্যাপ করেছিলাম যে এই চরিত্রটা এখান থেকে শুরু হবে, এইটা তার চেঞ্জ হবে, এই জিনিসটা এইভাবে হবে। তো এই ম্যাপিংয়ের পর তারপরে এই পুরো ব্যাপারটাকে আমরা গল্পে ইনকর্পোরেট করেছি এবং যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া গেছে বা যেভাবে ন্যারেটিভ স্টাইল ওয়াইজ আমরা এই প্রত্যেকটা ব্যাপারকে বোঝাতে পেরেছি, সেইভাবে এগিয়েছি। কারণ আমার মনে হয় যে কোনো চরিত্র লেখার সময় চরিত্রের ম্যাপিংটা, গল্পেরও যেমন আমরা ম্যাপিং করি, প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাপিংও সেইভাবে করা উচিত, যেটা খুব ইউনিক একাডেমি অফ ফাইন আর্টস এর ক্ষেত্রে। প্রত্যেকটা চরিত্রের জন্য ইউ রুট, প্রত্যেকটা চরিত্র, সেটা কারণ হচ্ছে প্রত্যেকটা চরিত্র। ঋষভের গার্লফ্রেন্ডের জন্য ইউ রুট, মানে ঋষভের যে চরিত্র তার গার্লফ্রেন্ডের জন্য। হ্যাঁ, আমি ওটাও শুনেছি, যখন ওর গার্লফ্রেন্ড খুব কম সময়ের জন্য, ওর জন্য একদম কষ্ট হচ্ছে, তখনও একটা দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে হল একটা। সুদীপদা, যখন আমরা অভিজ্ঞ হই বা অনেকদিন কাজ করি, তখন অনেক যেমন এক্সপিরিয়েন্স বাজারে কিনতে পাওয়া যায় না বলে একটা কথা আছে, তেমনই আবার আরেকটা জিনিস হয়, একটা সিনিসিজম ঘটে যায় জীবনে, এবং মনে হয় সবকটা প্রজেক্টকে একইভাবে দেখা, মানে আবার এসেছে, আবার আমাকে এক্সপ্লয়েট করবে, এবং আমরা এক্সপ্লয়েটেড হই যেভাবে, সেখানে আমাদের মতন অভিনেতাদের তিক্ততা বেড়ে যাওয়ার সুযোগ আরও বেশি। সেখানে আমি তোমাকে দেখেছি, ধরো তুমি হয়তো টানা 5 বছর ভালো কাজ পাওনি, তা সত্ত্বেও আমি তোমাকে দেখেছি নতুন ওয়ার্কশপের দিকে দৌড়তে, একটা নতুন কাজের দিকে দৌড়তে, একটা নতুন নাটকের দিকে দৌড়তে। এই মনটাকে কি করে বাঁচিয়ে রাখো? আর এই ছেলেটাকে দেখে কি করে বুঝেছিলে যে এটাতে ইনভেস্ট করা যায় আমার মূল্যবান সময়? দেখ, প্রথম ইয়েটা হচ্ছে, আমি কোনো সময় খুব একটা বিষয়ই ছিলাম না, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানি,
আর ঠিক আছে, আমাকে জীবন ধারণ করার জন্য টাকা রোজগার করতে হবে। So, আমি যখন প্রথম অভিনয় করতে তখন থেকে সেভাবেই করেছিলাম। আমার এই টাকাটা পেয়ে গেলে আমার জীবনটা চলে যাবে, তার চেয়ে বেশি না হলেও চলবে, তার চেয়ে বেশি আসলে ভালো, সেটা আমার কাছে বোনাস। আর আমি যখন অভিনয় করতে আসি তখন তো আমার যা চেহারা ফেহারা, আমি তো ভেবেইছিলাম যে জুনিয়র আর্টিস্ট, পিছনে দাঁড়িয়ে থাকবো এরকম। তুমি যখন ব্যায়াম করতে লোকের ভিড় হয়ে যেত দেখার জন্য। সেটা যিশুরা ছোটবেলায় দেখেছি, তোরা তো দেখিসনি। সেটা ইজ এ ডিফারেন্ট টপিক অলটুগেদার। এই গল্পটা আমাকে বলে। তো সেটা বহু বহু বছর আগের কথা, যখন আমি রোয়িং করি সেই সব। মানে আমি কোনো সময় বিষয়ই ছিলাম না, আমার ভীষণ কাজ করতে ভালো লাগতো। তা নাহলে আমি একটা জোনাল হেড ছিলাম একটা কোম্পানি, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে 31 বছর বয়সে আমি অভিনয় করতে আসি ফরওয়ার্ড। আমি জানি তোরা যে জায়গা থেকে শুরু করেছিস আমি সেই জায়গায় কোনোদিন পৌঁছতে পারবো না, বিকজ আই স্টার্টেড লেট। অ্যাবসলিউটলি। সো আই অলওয়েজ, আমার যেটা সবসময় হয়েছে সেটা হচ্ছে যে নতুন কিছু। আর ওরা যখন আসে না প্রথম দিন, আর চাক করে চোখ ফোক জ্বলে ওঠে, এই একটা কিছু সবসময় কিন্তু করবো। তুমি বাপ্পাদিত্যর ছবিকে চিনতে পেরেছো। হ্যাঁ, আমি ভাবি না, ওকে জিজ্ঞেস করো যখন শুটিং করছে, যখন ওরা প্রচুর আলোচনা করছে, আমি বারবার একটা কথা বলেছি, যদি ভুল করে ও ভুল করুক, ছবিটা ওর, ওকে ভুল করতে দে, আলোচনা করিস না, লেট হিম মেক ইট। ওকেও আমি বলেছি যে তুই যদি ভুল ছবি বানাস, ভুল ছবি, কারণ ছবিটা তোর। আমরা কুশীলব তাতে, আমরা কোথাও যদি মানসিকতার জায়গায় গিয়ে মিট করি সেটা ঠিক আছে। তো ও যখন প্রথম আসে আমার কাছে, ও বোধহয় আমায় বলেছিল তুমি কত টাকা নেবে বলো, ও বলেছিল আমাকে তুই ছবি তৈরি কর, তারপরে দেখা যাবে। তারপর আবার সাহস করে একটা কন্ট্রাক্টও বানিয়েছিল, মনে পড়ে? টাকা দেওয়ার ক্ষমতাতে কন্ট্রাক্ট বানিয়েছিল। আমায় বলেছিল তুমি কত টাকা নেবে, আমার বাড়িতে এসেছিল এসে গল্প। তো এরা যখন আসে না তখন একটা স্পার্ক করে কোথাও, যাকে একটু অন্যরকম কিছু করব, একটু ভাবনা চিন্তাটা তো আলাদা হবে, একটা স্ট্রাগল থাকবে সেখানে, যেটা আমাদের গতানুগতিক জীবন থেকে থাকে না আর কি। তো সেই কারণে ওই যে বললাম, আমি কোনো সময় বিষয়ই ছিলাম না, যার জন্য আমার কিছু হয়ও নি। আমি ঠিক আছি, ডালে ভাতে চলে যায়, দ্যাটস ইট, আই এম হ্যাপি। কিন্তু এই যে একটা নতুন বিষয় নিয়ে কোনোটা কাজ করে কোনোটা কাজ করে না, বাপ্পারিত ছবির কথা রেফার করলি, আমার মনে আছে আমি আরেকটা ছবি করেছিলাম, সেটা বিমুক্তি জয় সুন্দরাট, যেটা নিয়ে প্রচুর হয়েছিল। আমায় সেন্সর থেকে ফোন করে বলছে, সুদীপ ছবিটা তো তোমার, তুমি তো প্রোটাগনিস্ট, তুমি কিছু বলছো না কেন? যখন অন্য চরিত্র নিয়ে পেপারে লেখালেখি, আমি তো ভাইয়ের চরিত্রটা পেয়েছিলাম, হ্যাঁ, যেটা করিনি। হ্যাঁ করিনি। আমি বললাম এটা তো আমার কাজ নয়। তুমি তো প্রমোটারটা ছিলে। হ্যাঁ, যে পুরো গল্পটা বলছে, যার জার্নিটা পুরো, ওই ছত্রাক, বলে দিচ্ছি ছত্রাক, এই লোকটার পুরো জার্নিটা নিয়ে ছবিটা। সে দুবাই থেকে ফিরছে এবং সে মারা যাচ্ছে। তো এটা নিয়ে তো আলোচনা হয়নি আমাদের মধ্যে। বিশ্ববিখ্যাত সেইবার টেবিলে আলটিমেটলি পরিচয় গুপ্ত এসে পৌঁছয়নি, কিন্তু আজকে পরিচয় গুপ্ত রেখে চলে এসেছে। পরিচয় গুপ্ত আমাদের টেবিলে এসেছে। এর পরিচয় আর নতুন করে কি দেব বলুন তো? তুই আসছিস না বলে আমাকে কথা বলতে হচ্ছে। মানে ফরেন চেঞ্জ। হ্যাঁ, এবারে প্রশ্নটা হচ্ছে যে আমি কিভাবে উদ্বুদ্ধ হই ওদের কাছ থেকে, এটা নিয়ে তুমি কিছু বলো। না, এবার আমার দুজনকে এবার প্রশ্ন, না, আমার এই প্রশ্নের উত্তরটা রুদ্র এতক্ষণ আসেনি। কি দেখলে যে মনে হলো এই উদ্ভট একটা গল্প, ছেলেদের কোনো আমি জাস্ট ইন্টারাপ্ট করছি, আমার না গল্পটা উদ্ভট লাগেনি। আমি ও জিজ্ঞেস কর, ও যখন আমি গল্পটা বলে যাই হেভি মজার তো। এবং পরবর্তীকালে যেটা কানেক্ট করেছে আমার মনে হয়, সেটা এই খিল্লিটাই কানেক্ট করেছে। লোকজন এই ভাষাটা বুঝতে পারছে, ভাষাটা কঠিন নয়, ভাষাটা গতানুগতিক রোজকার ভাষা। ধরো ব্যাট ফেলাস যদি 4 জনও বসে, বাকিটা 400 জনই বুঝবে। হ্যাঁ, রুদ্রদা, তুমি কি দেখলে জয়ব্রতরা যখন গল্প বলতে এলো? আমি যেটা দেখেছিলাম যে অনেক ইচ্ছা কিন্তু প্রচুর অভাব। মানে আমরা যারা এখানে প্রত্যেকেই যারা বসে আছি, আমরা যদি দেখি যে আমাদের কাজ করার যে শুরুটা, সেখানে নতুন কিছু করার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু বাকি অন্যান্য আনুষঙ্গিক জিনিস যেগুলো না থাকলে জমে ওঠে না, সেইটার একটা বড় অভাব যেমন আমাদের শুরুটাতে ছিল, ঠিক তেমনই কিছু নতুন ছেলে এসেছে যারা অবশ্যই একটা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করা, মানে একটা সঠিকভাবে পড়াশোনা করছে, তারা শিখছে। তাদের একটা জিনিসই শুধু নেই, সেটা হচ্ছে অর্থ। মানে অবভিয়াসলি লাগেই, যে কোনো বাজার গিয়ে রান্না করতে গেলে আমাদের মিনিমাম একটা টাকা তো লাগেই, কিন্তু ওদের একটা খুব
স্পিরিটটা যেটা না, মানে ভাবিন তোর ক্ষেত্র আমি জানি সেম জিনিস হয়েছে, রুনাদার ক্ষেত্র হয়েছে, সৌরভের ক্ষেত্র হয়েছে, সুদীপের ক্ষেত্রে হয়েছে, যেহেতু প্রায় আমরা কাছাকাছি সময় শুরু করা, ঋষভের ক্ষেত্রেও হয়েছে। সেইভাবে বলতে গেলে আমরা ওই সুযোগটা তো কেউ পাইনি যে স্পুন ফিডিং একটু করে দেওয়ার মতো হেল্প। হ্যাঁ, মেন্টালি কিছু কিছু মানুষ আমাদের একটা সাংঘাতিক পাশে দাঁড়িয়ে বলতে হবে, আর ওই হবেটাই হয়তো যে একটা জেদ বা ধাক্কাটা মারতো, যে কারণে বোধহয় আমাদের করা এই কাজটা মানুষ পছন্দ করছেন। তো ওই খিদেটা ছিল, এবং ওই খিদেটা দিয়েই আমার মনে হয়েছিল যে জড়ো হয়ে আমাদের পাশেও তো কেউ না কেউ মানসিকভাবে দাঁড়িয়েছিল, চেষ্টা করা যাক। আমার মনে হয় যে এই মানসিকতাটা এই সবার মধ্যে কাজ করেছে, যাদের যাদের কাছে যার যার মারফত ফোন গেছে যে নতুন ছেলেগুলো এসছে, আমরা তো অনেক কাজ করছি কিন্তু কোথায় একটা নতুনত্বের স্বাদ মনে হচ্ছে পাচ্ছি। তো ওই স্পিরিটটাই আমার মনে হচ্ছে একটু ওকে ফোন করে দেখি না। সৌরভকে ফোন কি তুমি করেছিলে? হ্যাঁ, জীবনের পিছনে কি তোমার একটা অবদান আছে সাজেশনে, তাই না জয়ব্রত? এবার জীবনকে আমরা সেই প্রসঙ্গেই আসা। সানগ্লাসটা খোল, একটা বড় প্রশ্ন তো, কারণ চোখটা আমাকে ঢেকে রাখার চেষ্টা করছি, জীবন পর্দায় যেন শুধু দেখা যায়। ওই 2.5 ঘন্টা একটা দুঃখ বয়ে নিয়ে চলে। সে মারছে, হয়তো সে আলোচনা করছে, সে কনস্পিরেসির পার্ট হচ্ছে, সে হয়তো বাকিরা খিল্লি করছে, সে খিল্লিরও পার্ট হচ্ছে, কিন্তু যে একটা ব্যক্তিগত শোক তার হয়েছে, যে স্ত্রীকেও প্রচন্ড ভালোবাসতো বা মেয়েদেরও প্রচন্ড সম্মান করে, সেই যন্ত্রণাটা 2.5 ঘন্টা ধরে বহন করেছে। আমরা যারা শুটিং করি, তার মানে তুই হয়তো 15 দিন ধরে বহন করেছিস। হাউ ডু ইউ ডু দ্যাট? আর তুই কখন ঠিক করলি যে আমি এই চোখটা অ্যাচিভ করার চেষ্টা করব? এটা অ্যাকচুয়ালি প্রথমেই ওর সঙ্গে আমার একটা কথা হয়েছিল, এবং সেটা কিন্তু আগে কথা হয়নি। আমাকে ঋত্বিক দা, আমার খুবই পছন্দের একজন অভিনেতা, ঋত্বিক দা আমাকে একবার বলেছিল যে আমি একটা জিনিস তোর বিষয়ে বুঝি না, তুই চরিত্রটাকে কোথা থেকে ধরিস। এটা আমি কোনোদিন বুঝিনি। এটা না, আমি জানি না এটা কমপ্লিমেন্ট নাকি এটা আমাকে মানে বললো যে তুই কোথা থেকে ধরিস ভগবান জানি, এরকম টাইপের। অ্যাকচুয়ালি আমিও জানি না। আমার কি হয়, আমি অন দ্য ফ্লোর সব কিছু শিখেছি লাইফে। আমার এটা প্রথম দিন যখন আমরা শ্যুট করছিলাম, আমাদের ওই টেবিলের সিনটা ছিল, রেস্টুরেন্টের সিনটা ছিল, তখন আমি ওকে বলি যে, এবং গল্পটা পড়ে যেটা বুঝেছি আমি যে এটার পারসেপশন, এটা না একটু অন্যভাবে প্লে করতে চাই। আমি তখন ওকে বলি ইট ইজ ভেরি টাফ। মানে এমন সিন যারা একাডেমি অফ ফাইন আর্টস দেখেছে, সেখানে এত সুন্দরভাবে হিউমারটাকে ইউজ করা হয়েছে, যেখানে আমি সিনে আছি, আমার হাসি পাচ্ছে কিন্তু আমার চরিত্র হাসতে পারবে না বা হাসবো না। এইটা না, আমি ইনফ্যাক্ট কেউ যদি, আমি এখন বলছি আর কি, অনেকেই দেখে ফেলেছে, একটা দুটো জায়গায় আমার মনে হয়েছে আমি স্লিপ করেছি। সেটা আমার একান্ত আমার মতামত। সেই জায়গাগুলো আমার দেখার পর মনে হচ্ছে এই জায়গাটা আমি স্লিপ করে গেলাম। আই এম নট 100% পারফেক্ট বা 100% কেউই নই আমরা, মানে আমার কাছে 100%টা। কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার কথা হয়েছিল এবং আমি ঠিক করেছিলাম, এবং ও বললো, মানে ও যেহেতু একেবারেই নতুন, ও তো আমার এখন বুঝতে পারি, ও যাই বলতো তাতেই হ্যাঁ বলতো আর কি, আমার যা মনে হয়। হ্যাঁ, তো ও বললো হ্যাঁ দাদা তুমি খুব ভাবছো। ওর কাছে এটাই বিশাল বড় ব্যাপার যে 6.5 লাখ টাকা, যেরকম গল্পটা বললো আর কি, 6.5 লাখ টাকায় ছবি বানাবো ভেবে নেমেছে। তো ওর কাছে এইটাই ভাবা যে হ্যাঁ সৌরভ তার চরিত্রটা নিয়ে এত ভাবছি, মানে ব্যাপারই আলাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ আমিও ভাবছিলাম, এইসব মিথ্যে কথা। হ্যাঁ বুঝতেন। হ্যাঁ, কিন্তু আমি যখন ওকে বললাম যে আমি ভাবছি যে অনেক ডায়লগস আমার আছে, এটাকে কমিয়ে দেওয়া হোক, এবং আমি কিছু করবো না, কারণ এত ভালো ভালো অভিনেতারা আছে, তারা যদি এটা ওয়ার্ক করবে তো তারা ওয়ার্ক করিয়ে নেবে, আমি জাস্ট থাকি, আমার মনে হয়। কিন্তু এইটা স্টে করাটা একটু চাপের ছিল, কিন্তু এটা আলটিমেটলি দেখলাম যে স্টে করতে পেরেছি, এবং মানুষও সেটা নিয়েই কথা বলছে, চোখটা নিয়েই কথা বলছে। হ্যাঁ, যে বলার মতো। অনুরাধা, আই এম আ ফ্যান বয়, তুই জানিস। আমি তোর থেকে বয়সে অনেক বড়, কিন্তু আমি নিহারিকা দেখার পর থেকে, আমার সাথে অভিনয় করনি সেটাও বলে দাও যে তুমি লাস্ট ফরম্যাটে শুটিং এ আসোনি। হ্যাঁ, সেটা আমি আটকে গেছিলাম আসেনি জিসে জাগে। কিন্তু এই যে প্রথমবার রুদ্রদার সাথে পেয়ার্ড হচ্ছিস, তার সঙ্গে অমিতদার সাথে ওই একটা অদ্ভুত কেমিস্ট্রি। কারণ এই আমরা শুধু প্রেমের কেমিস্ট্রি ভাবি, কিন্তু অনেকগুলো সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে একটা সিনেমা তৈরি হয়। তো রুদ্রদার সাথে কেমিস্ট্রির মতনই ইম্পর্টেন্ট হচ্ছে অমিতদার সাথে তোর কেমিস্ট্রিটা। তারপরে এই মেয়েটা একটা আশ্চর্য মেয়ে, তুই কি ভাবলি? মানে এটা ওর সাথে আলাপটা আমার খুব অদ্ভুত ভাবে। তার আগে আমি তোমাকে জিনিস বলি, আমার ওর সাথে আলাপ সমুদ্র। আমি বোম্বেতে ছিলাম,
ওরা সব বম্বেতে ছিল, আমি বাড়িতে কাজ করছিলাম, রান্না করছিলাম। সৌম্য আমাকে বললো একটা ছেলে এসছে, একটা সিনেমা বানাচ্ছে। ও তখন স্কেচ করছিল, স্টোরি বলতে বলছে একবার দেখা করেছে, একটা চরিত্র আছে যেটা মনে হয় তুই করতে পারবি। এবার সৌম্যকে আমি ঘরে বিশ্বাস করি না, কারণ সৌম্য সবসময় একটা কথা বলে, তারপরে কি বলছে না এটা তো হচ্ছে না, আমি অন্য কাউকে নিয়ে নিই, সেটাও করতে পারে সৌম্য। এবার আমি গেলাম ওদের হোটেল রুমে, দেখলাম দুজনে বসে আছে, সৌম্য আর জয়রাম বসে বসে সোফার উপরে আঁকছে। এবং প্রত্যেকটা চরিত্র আমি দেখেছি, মানে যখন ও স্কেচেস করছিল, ওদের একটা শেয়ারও করেছে স্টোরি বোর্ডের একটা হ্যাঁ ওটা আমি দেখেছি। ও যখন আঁকছিল বলছে পুরোটা জানো তো, বলছে এই নমস্কার আমি জয়ব্রত, আমি SRFT এর স্টুডেন্ট, আমি এরকম একটা সিনেমা বানাচ্ছি, বসো বলে সোফার উপর বসলাম। ডিম আলো একটা জ্বলছে, ছোট ছোট ওই লাইট গুলো হয় না যেগুলো, ওরকম জ্বলছে। আর আমাকে তখন ব্রিফ দিয়েছিল, ও ব্রিফ দিতে 3 ঘন্টা টাইম নিয়েছিল পুরো গল্পটা বলতে। তারপরে 1 মাস বোধহয় তোমার কোনো কল আসেনি, কোনো ফোন আসেনি, কিচ্ছু উধাও হয়ে গেছিল। ও দুটো জিনিস আমাকে বলেছিল চরিত্রটার সম্পর্কে। একটা হচ্ছে লাস্ট সিন, যেখানে অমিতদার সাথে ওই বিভৎস একটা সিকোয়েন্স এখন যেটা সবাই দেখে নিয়েছে। থ্রু আউট বলেছিল মেয়েটা সাংঘাতিক রকমের ইনোসেন্ট, যেটা আমি তো একেবারে নই। মানে ওইটা আমার কাছে একটা ভয়ঙ্কর একটা রিস্ক ছিল যে আমি এটাকে কিভাবে প্লে করবো। এটাতে জয় আমাকে অনেকটা হেল্প করেছে, দ্য লুক বলো। আর একটা অদ্ভুত দেখবে, একটা রেড কালারের কুর্তা পরে ও পুরো ম্যাক্সিমাম সিনগুলো মানে ও সলিড কালারই পরেছে। তো ও আমাকে বলেছিল মেয়েটার না, যেটা আমার এখন বলার তো আপত্তি নেই, সবাই জানে, ওই যে সিনগুলো ওটা ঋষভের বাড়িতে শুট করা লাস্টের দিকে। তো টিভি দেখছে বা ওই বাসন পরিষ্কার করছে, ওর বাড়িতে শুট করা, ওর কিচেনের মধ্যে। কাকিমা ইজ ভেরি সুইট। তো আমাকে শুধু এটাই ব্রিফ দিয়েছিল, এই কন্ট্রাস্টটা যেন বোঝা যায়, যে না হলে ওই লাস্ট সিন আর থ্রু আউট সিনেমাটার মধ্যে চরিত্রটার এই কন্ট্রাস্টটা বোঝা যাবে না। যে ওই ভায়োলেন্ট হয়ে গিয়ে একটা কুকুরের জন্য যে অ্যানিমাল লাভার। অমিতদার সাথে আমি কি বলবো, মানে অমিতদার সাথে আমি বিরোহী করেছি এবার। হ্যাঁ, এবার আমি জানি অমিতদা কি লেভেল করতে পারে। এবং যখন ফার্স্ট বলেছিল অমিতদার সাথে তো তোর স্ক্রিন শেয়ার নেই, তোর পুরোটাই সায়নের সাথে। হ্যাঁ, কিন্তু অমিতদা থ্রু আউট মানে ব্রিফে বলবো। হ্যাঁ, তো সেখানে অমিতদা বলেছিল যে সারা সিনেমায় একটা ডায়লগ নেই, অমিতদার জিপ কাটা, কিন্তু এইভাবে কথা বলে তোমার সাথে এরকম ইকুয়েশন। তো ওইটা আমি মিস করতে চাই। মানে হি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। তাছাড়া মানে রুদ্রদা বাদ দিয়ে, সৌরভ বাদ দিয়ে, মানে সুদীপ দা, ঋষভের প্রত্যেকে এত পলিটিক্যালি কারেক্ট থেকে সবাইকে অ্যাড করছে। রুদ্রদার দিকে তাকিয়ে বললে এবার সৌরভ মিস হয়ে গেছে, সৌরভ বাদ দিয়ে আবার দেখলে সুদীপ দা, তারপর দেখলো ঋষভ। এবার আমাকে লাস্ট টাইম নিত। আচ্ছা, পাগলের রোল করেছে তিনি বাদ দিয়ে। সৌরভ আমার ফার্স্ট কো-অ্যাক্টরস, আমার ডেবিউ সিনেমার কো-অ্যাক্টর, ওকে আমি কি করে বাদ দিই বলো? আমি এইদিকে বলি, এইদিকে ভেবেছিলাম যে শচীন করবার মতন ওই ফ্ল্যামবয়েন্স এই মুহূর্তে খুব কম লোকের আছে, কিন্তু এখন জানতে পারলাম লোকেশনের বিনিময়ে কাজ পেয়েছে। রান্নাঘর দিয়ে পাঠ পেয়েছি, লোকেশন আরো অনেক কিছু। আর কি দিয়েছিস? স্ক্রিনে আমাকে যেভাবে এক্সপোজ করেছে, ঠিক আছে, তো ওই রকম মানে সব দেয়া, সব দিয়ে মান ইজ্জত, মান সম্মান। শচীন মানে সবসময় একটা স্টার ফ্যাক্টর শচীনের সাথে লাস্ট 30 বছর ধরে জুড়ে গেছে। নামটাই তো বল, খেলে কেমন লাগে? হ্যাঁ, তুই প্রচুর খেলেছিস। খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি বলি, প্রথমে যখন ও জয়ব্রত আমার সাথে যোগাযোগ করে লকডাউনের কিছুটা পরই, এবার এই গোটা কাস্টের মধ্যে আমি ওদের বয়সের সব থেকে কাছাকাছি এবং ওদের ফিল্মের ভিশনের সব থেকে কাছাকাছি। কারণ আমি সবসময় যখন আমি রিজার্ভয়ার ডগস দেখেছি, পাল্প ফিকশন দেখেছি বা গুড ফেলাস দেখেছি, আমার মনে হতো এইরকম একটা ছবিতে অভিনয় করতে হবে, একটু গ্যাংস্টার হতে হবে, একটু ওরকম স্টাইল কেত মেরে ঘুরবো। এবার ওর সাথে দেখা, প্রথমেই ও আমাকে যেটা পিছিয়ে আমাকে গল্প শোনানো, বলছে দাদা আমরা এরকম একটা ছবি করছি, তোমাকে স্ক্রিপ্টটা শোনাচ্ছি, তুমি পাল্প ফিকশন, রিজার্ভয়ার ডগস দেখেছো, ওই ধরনের। আমি বলছি আমি করছি, আমি গল্পও শুনি। তারপরে চরিত্র শচীন এবং কেন শচীন সেইটা। তো আমি প্রথম থেকে, এবং যখন আমি ছবিটার জন্য হ্যাঁ বলি, আমাকে ইন্ডাস্ট্রির অনেকে বলেছিল করিস না, কি হবে, একটা SRFT ছেলে, ওই সেই SRFT অডিটোরিয়ামে একটা স্ক্রিনিং হবে, ওদের বন্ধু বান্ধব দেখবে, খুব ভুল করছিস। অনেকেই ওকেও বলেছিল, আমার মনে আছে। তখন আমার মনে হয়েছিল যে করি না একটা ভুল, কারণ যতক্ষণ না ভুল করছি নতুন কিছু তো সৃষ্টি হবে না। কারণ ভুল যতক্ষণ না হয়, পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে ভুল থেকেই হয়েছে।
আমি আমার কথাটা বলতে পারবো না, বাবা মা বলছিলাম কিনা। কিন্তু কিন্তু সেই জন্য তোমার সৃষ্টি হয়েছে বলেই আজকে সহজ কথা হচ্ছে, আজকে রাখাল হয়েছে, আজকে সেটা এত বল। কিছু হ্যাঁ, হয়েছে। এবং তারপরে যখন আমি জানি যে এরকম একটা কাস্ট, তো আমার মনে হয় যে এই যে সবাই বলছে না যে আমরা পারিশ্রমিক নিই, আমার মনে হয় এটাও তো একটা পারিশ্রমিক আমার কাছে অন্তত। অবশ্যই। যে তোমাদের সবার সাথে, রুদ্রদার সাথে, সৌরভদার সাথে, সুদীপদার সাথে, অনুরাধা, বলো পলিটিক্যালি কারেক্ট। সবার সাথে কাজ করাটা আমার কাছে প্রতিনিয়ত একটা শেখা, এবং আমি যাদের কাছ থেকে সব থেকে বেশি শিখেছি তারা আমার আজকে সাথে আমার বয়সে ছোট। কষ্টটা ভাব, এত বছর পর ছবি হিট করেছে, আমি হল ভিজিটে যেতে পারছি না, লক্ষ্মী পার্টির ছবি করতে পারি। সেটা তোমার রাখালের ক্যারেক্টারটা ধরে রেখেছে, যে রাখাল সব এটা তুমি বলছো দাদা? হ্যাঁ, ওটা রিলিজের সময় ভুলে যাবে এই ইন্টারভিউটা। বাট না, আমি খুব অনেস্টলি বলছি, তো এই ছবিটার জন্য শুধু অভিনয়ের বাইরেও ধরো ওই যে আমার বাড়িতে শুটিং হয়েছে, বা একটা সময় তুমিও জানো যে ওরা সবার টাইম নিয়ে গোলমাল হয়ে যাচ্ছিল, সবাইকে একটা ছাড়ার ব্যাপার ছিল, আমি তখন বসে বসে শিডিউলিং করেছি। এই সবটাই কিন্তু করেছি ফর দ্য লাভ অফ সিনেমা। আর একটা জিনিস, তো শরীর খারাপ হয়েছিল শুটিং এর মাঝখানে। এবং আমার মনে হয় এখানে সবাই যারা বসে আছি আমরা, উই অল ডিড ইট ফর দ্য লাভ অফ সিনেমা, বিকজ আমরা প্রতিনিয়ত গতানুগতিক যেই কাজ জেনারেলি করে থাকি, সেখানে হয়তো তুমি যেটা বললে লক্ষ্মী লাভ হয়, কিন্তু সরস্বতী লাভ বিশেষ হয় না। আমাদের যে মনের একটা খিদে থাকে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, সেগুলো পূরণ হয় না, সেগুলো এখানে করতে পেরেছি আর কি। এবং ওই 6 দিন রক্ত মেখে বিরক্ত হয়ে আমরা থেকেছি বটে, কিন্তু ফাইনালি যখন সেটা অন স্ক্রিন দেখা যাচ্ছে, দ্য বিউটি অফ ইট, আই থিঙ্ক মানে সেটা সবকিছুকে ছাপিয়ে যায়। রুদ্রদা, এই তোমার চরিত্রে এমন একটা জিনিস ছিল যেটার কারণ ছিল না, সেটা হচ্ছে ফোর্থ ওয়াল ব্রেকিং। এবার আমি তো তোমার বহু বছরের সঙ্গী, এবং সেই অনুযায়ী আমি তোমার স্কুল মানে কলেজ জীবনটাও জানি। সেখানে তুমি বহু রাজনৈতিক নাটকেরও অংশ হয়েছো, সেই সময় স্ট্রিট থিয়েটার করেছো। এইটা কি কোথাও গিয়ে তোমার এই ফোর্থ ওয়াল ব্রেকিংটার অভ্যাসটাতে, তুমি একটু বলো, এই ফোর্থ ওয়াল ব্রেকিংটা যখন করছিলে, পরিচয় যখন তুমি এই চরিত্রটা থেকে পরিচয়ে ঢুকছিলে, কি করছিলে, ব্যাপারটা কোথায় গিয়ে বদলাচ্ছিলে? প্রথম কথা ছিল যে আমি প্রথমে ভয় পেয়েছিলাম কারণ আমি আমার পরিচিত যারা সিনিয়র অ্যাক্টর রয়েছেন তাদের করা কাজে এই এক্সাম্পলটা আমি পাইনি। মানে হয় না, আমরা তো দেখে শিখি, এটা তো একটা টেকনিক্যাল একটা ধরন, মানে কোনো রেফারেন্স? হ্যাঁ, মানে কেউ অভিনয় সঠিকভাবে করছেন, প্রপারলি চরিত্র ফোটাচ্ছেন, তার মানেই যে সেটা দর্শক খুব ভালোভাবে দেখতে পারবেন এমনটা নয়, যদি না এই টেকনিক্যাল জিনিসগুলো সেটাকে সঠিকভাবে তুলে ধরবার মতো ইচ্ছা প্রকাশ করে। মানে আমি একটা খুব সোজা করে আমাদের দর্শক বন্ধুদের কাছে এক্সাম্পল দিতে গিয়ে বলি যে আমার খুব মন খারাপ হয়েছে, চোখটা চিকচিক করে উঠলো, হয়তো হালকা চোখে জলটা গ্লিটার পড়বে, সামান্য আর কি, বিরাট জল পড়বে না। সেটা যদি আমি মাথা নিচু করে ক্যামেরা যেদিক থেকে রয়েছে তার ঠিক উল্টো দিকে করি, তো তাহলে সেটা না ধরা পড়লো না, Register করবে না। কারেক্ট। সেটা ডিপেন্ড করবে যদি আমায় সেখানে একটা ক্লোজ শটটা নিয়ে যদি ডিরেক্টর সেই রিয়াকশনটায় যান বা ওই অ্যাঙ্গেলটায় যান। তো এটা পরিষ্কার একটা টেকনিক্যাল অ্যাক্টিং এর একটা পার্ট, যেটা টেকনিক নির্ভর। আবেগে আমি অভিনয় করছি, কিন্তু সেটা একদম দেখাচ্ছে কিন্তু একটা টেকনিক। কেমন আমি কথা বলছি, আমি জানি না এখানে অনেকগুলো ক্যামেরা রয়েছে যারা আমাদের কথা শুনছেন, যদি এই দিক থেকে যে ক্যামেরাটা নেওয়া হয় তারা শুধু আমার এইটুকু অংশ দেখতে পাবেন বলে আমার অভিজ্ঞতা বলছে। এটা তো is a fact. Film is the youngest form of art which is heavily dependent on technology. একদম যেভাবে টেকনোলজি এগিয়েছে ফিল্মও সেভাবে ইভলভ করেছে, এটা করতে হবে। হ্যাঁ, এবার ওইখানে গন্ডগোলটা কোথায় হচ্ছে, গল্পতে শুরুতেই অডিয়েন্সকে বলে দিচ্ছে একটা চরিত্র যে আমি হচ্ছি এটা পুরো এই খেলাটা আমি খেলছি লোকের সঙ্গে, অকাদের ব্যাপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে যখনই আমি বাকি চরিত্রদের সঙ্গে মিশে যাচ্ছি, এমন কোনো আমার চরিত্রান আমি এমন কোনো স্পেসিফিক ছাপ রাখতে আমি পারবো না, আমি জানি, যা দর্শককে আকৃষ্ট করবে, যেগুলো আমার এতদিন ধরে Fantastic. শেখা, Fantastic. সেটাকে আমায় বর্জন করতে Unlearn করতে হবে। হবে। তাহলে আমার উল্টো দিকে এতগুলো ব্রিলিয়ান্ট অ্যাক্টর সারাক্ষণ ধরে ঘিরে রেখে দিয়েছে। সে কারুর কথা থাকুক, কারুর না থাকুক, কারুর উপস্থিতি 2 সেকেন্ডের হোক, কারুর 2 ঘন্টার হোক, এভরিবডি ইজ ব্রিলিয়ান্ট, প্রত্যেকেই। এবার সেক্ষেত্রে এটা অনেক সময় অভিনেতাদের ক্ষেত্রে একটা চাপ তৈরি হয় যে
আমি কি তাহলে মিস আউট করে যাচ্ছি, মিস আউট করে যাচ্ছি? এইটা বুঝতে পারলে না তো ফোমোটা? সুদীপ আজকে নতুন ইংরেজি বলছে, নতুন শিখেছে ফোমো। তুমি জানো আজকে ফোমো মানে? এখানে উপস্থিত হওয়াটা ফোমো। ফিয়ার অফ মিসিং আউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটা বাংলা কি আর বলে দে একটু? আমি মিস করে যাচ্ছি না তো, বাকি একটা বলে দিন। ফসকে গেলুম ফসকে বাংলাতে। গেলুম, হ্যাঁ। তো আমার বারবার এই দ্বন্দ্বটা কিন্তু কাজ করেছে, যে প্রত্যেক অভিনেতাই চায় হচ্ছে যে তার চরিত্রটা পরিচালক যেটা দিলেন সেটা যথাযথভাবে পরিষ্কার ফুটে উঠুক, অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে সঙ্গে দর্শক যেন সেই চরিত্রটা থেকে কিছু পাক। এবারে এমন কোনো বিহেভিয়ার আমি তৈরি করতে পারবো না, হয়তো যেগুলো আমি শিখেছি অনায়াসে তৈরি করতে পারি। আমার যারা সিনিয়র অ্যাক্টর, মানে আমি যদি বলি খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, চন্দন সেন, কৌশিক সেন, রাজেশ শর্মা, আরো যারা যারা রয়েছেন, যাদের থেকে প্রত্যেক মুহূর্তে মানে ইউনিভার্সিটি, আমি পরাণ বন্দ্যোপাধ্যায়দের নাম তুলছি না, মানে দে আর অ্যাবভ এভরিথিং। তো এই আমি রুদ্র, জানি যে লেবেল দেওয়া আছে কিন্তু। বলছি চিৎকার করবেন। ও হ্যাঁ, আমি জানি যে যদি খুব সামান্য জিনিস হয় সেখান থেকে কি করে একটা জিনিসকে তৈরি করা যায় সেটা শিখেছি, কিন্তু এখানে সেটাকে বর্জন করতে হবে যাতে পরিষ্কার চরিত্রটা প্রপার হয়। যাবতীয় গয়না ছাড়তে হবে একদম, যে গয়না অনায়াসেই মাটির মতো করে নিজে বানিয়ে ফেলতে পারা যায়, এবং সেটা টাফ জিনিস ছিল যে, এবং দর্শক এটাতে কমিউনিকেটেড হয়েছেন, এটা সব থেকে বড় বোধহয় প্রাপ্তি একজন অভিনেতার। আর আমি এই সিনেমার দুটো চরিত্রের ক্ষেত্রে বলবো, বিশেষ করে আমি অমিতের চরিত্রটাকে বলবো, ঠিক কাহানিতে একজন অনেস্ট অ্যাক্টর তাকে কিভাবে ব্যবহার করলে কি বিস্ফোরণ হতে পারে, এটা একদম পরিচালকের যেমন মুন্সিয়ানা বব বিশ্বাস, মানে শাশ্বত চট্টোপাধ্যায় যেখানে যা খুশি করতে পারেন, কিন্তু সেইটা পরিষ্কার না করিয়ে তুমি ঠিক এইটাই বলে লিখে দেওয়া, আর একজন অভিনেতা সেটাকে খুব অনেস্টলি জাস্টিফাই করা, সেইখানে পরিষ্কার ওই মেডেলটা পরিচালক খুব যত্ন করে তুলে দিয়েছেন, যাকে যেটা করতে হবে সে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন। মানে আমার যদি পছন্দ করে, আমি নিজে অভিনেতা হিসেবে আমার বন্ধুদের কাছ থেকে কি পেলাম, প্রত্যেকের কাছ থেকে দারুণ দারুণ পেয়েছি, কিন্তু আলাদা হয়ে কিছু জিনিস চোখে পড়ে, যেমন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সৌরভেরটা, মানে বাকি আমি কে কি বলছি না, এভরিবডি ইজ ব্রিলিয়ান্ট, নাহলে এই ছবিটা এই জায়গায় আসতে পারতো না বলে আমার সামান্য অভিজ্ঞতা এই কথাটা বলছে। কিন্তু দ্বিতীয় জায়গা হচ্ছে সৌরভের স্পেস পাওয়াটা তো ইম্পর্টেন্ট নয়, আমি অনেক সবজি পেলাম, রান্নাটা করলাম কি না। আমার এইখানে জয়ব্রতকে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যে রুদ্রদা একটা টেনশন করছিল যে শুরুতেই বলে দিচ্ছে পরিচয় গুপ্ত কে, দর্শকেরা জানতে বাকি নেই। এটা তো একটা মাস্টার স্ট্রোক, তার কারণ হুডানি টলে দর্শক একবারের বেশি দেখে না, কিন্তু আমরা ফেলুদা দেখি, তার কারণ আমরা শুরু থেকেই জানি মগনলাল মেঘরাজি কিন্তু কিভাবে ধরা পড়বে তার জন্য দেখি। তো এই মাস্টার স্ট্রোকটা কখন মাথায় এলো যে আমি পরিচয় গুপ্ত রাখবো না? এটা আমার প্রথম থেকেই ভেবেছিলাম, কারণ এইটা কে করলো কোনো কনফিউশন হয়নি? কোনো কনফিউশন হয়নি, কারণ আমার প্রথম থেকেই জানতাম যে পরিচয় গুপ্ত কে, এটা সিনেমার বক্তব্য বিষয় নয়। সিনেমার বক্তব্য বিষয় হচ্ছে কি মদের বোতলটা, যেটা ম্যাকগাফিন আমরা নাম দিয়েছি হিচককের ট্রিবিউট দিয়ে, সেটা নিতে গিয়ে কি কি হচ্ছে সেটা বক্তব্য বিষয়। পরিচয় গুপ্ত কে, ইটস আ প্লট ডিভাইস, যেটা আমরা লাস্টে যখন রুদ্রনীল আর সৌরভের মুখোমুখি হয়, যখন ওই প্লট ডিভাইসটা আমরা মানে বেসিক্যালি উই ইউজ পরিচয় গুপ্ত অ্যাজ চেকভস গান, এটা আমরা শুরুতেই বলে দিয়েছি, এবং সেটা শেষে গিয়ে সেটা এ হলো। সেটা যদি অডিয়েন্স না জানতো তাহলে এটার প্রপার ফর্মুলেশনটা হতো না। সৌরভ, এই যে সিনেমায় এমন অনেকগুলো জিনিস আছে যেগুলো আন্ডারলাইন করা নেই, যেমন ধর আমি কি একটা জিনিস বলতে পারি, হ্যাঁ, বলো, বলো, সেটা please, আমার এটা নোটিস তো করেছি, হ্যাঁ, সেটা হচ্ছে সৌরভ না একটা অদ্ভুত গলার টোন অ্যাডপ্ট করেছিল, যেটা সৌরভের অ্যাকচুয়াল কথা বলার সময় টোন নয়, যেটা আমার খুব অ্যাজ অ্যান অ্যাক্টর আমার ওই খুব ভালো চোখটাকে লেগেছে। কমপ্লিমেন্ট করে এমন একটা গল্প। হ্যাঁ, এমন একটা গলা। আর একটা জিনিসও করেছিল, সেটা সৌরভদা শুটিং হয়ে যাওয়ার পরে মাস দুয়েক সেটা কন্টিনিউ করেছিল। আমরা যখন আলোচনা করছিলাম শুট শুরু একদিন আগে, তখন সৌরভদা বলছিল যে আমি ভাবছি এই ক্যারেক্টারটা যদি লেফটি হয় কেমন হয়, ঠিক আছে। আমি এখন অনেক কথা বলবো সৌরভদা, বাট হি ওয়াজ সৌরভ মানেই বাঁহাতি হবে এরকম একটা বাঙালির ধারণা আছে অবশ্য।
বাট হি ওয়াজ টোটালি ইনটু দ্য ক্যারেক্টার ইভেন আফটার দ্য শুট গট ফিনিশ। বা হাতে সিগারেট বা হাতে dubbing করেছে। করছে, বাগলায় ডাবিং করেছে। ভাগ্যিস খুন করেনি। মানে হি ওয়াজ টোটালি ইনটু দ্য ক্যারেক্টার। একদিন দেখা হয়েছে, তারপর নিচে বলে এই বা হাত ইউজ করছে কেন, দাঁড়াতে কই। হ্যাঁ, আমি এরকম শুনেছি যে বিয়ের সময় বাহাত দিয়ে সিঁদুর পড়াতে যাচ্ছেন, বলছে হ্যাঁ না না দর্শনা বলে যাই ডানাতে পড়া। তবে এই ছবিটা করতে গিয়ে আমি অনেক কিছু আমার প্রথম ছিল জানিস তো। প্রথম একটা হচ্ছে ওর সঙ্গে তো আলাপ হলো, ওরম বলে বিলিয়ার্ডস টিপ করাটা প্রথম। হ্যাঁ ওরকম একদম। টিপ করে এই যে এল পাসান্তে ও যেটা আমার বলেছিল, অনেকগুলো বল থাকে। না, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, অ্যাকচুয়ালি আমার এটা এখনো প্রশ্ন, ওই যে এটা করলো ওখানে কি গার্ড বা কি? হ্যাঁ গার্ড নিশ্চয়ই ছিল। গার্ড ছিল আর খুব আস্তে ইয়ে করা হয়েছিল, আচ্ছা আচ্ছা। আর আলাদা করে শর্ট। হ্যাঁ মানে ওটা আমার এখনো কারণ রাজুর একটা ফ্যামিলি আছে না। হ্যাঁ তো এই অনেকগুলো এই ওই যে ওয়ার্ডটা, ওটা কিন্তু প্রথম দিকের শট এল পাসান্তে। আমি একটা প্রথম দিন একটা জায়গায় ঢুকছি, আর্ট সেকার সেই জায়গাটার নাম, আমি নামটাই বুঝতে আমার বেশ কিছুক্ষণ সময় চলে গেছিল। কি নাম বলছে রে ভাই, আর্ট সেকার। আমি না ভাবছি আর্ট সেকার, আমি কখনো শুনিনি, প্রথমবার শুনলাম আর্টস একার। তারপরে ওখানে গিয়ে পৌঁছে বুঝলাম যে আর্টস একার নামটা। তো ওইখানে প্রথম যাওয়া, সেখানে গিয়ে প্রথম দর্শন রুদ্রর, শুধুমাত্র বাথটাব পরে বসে আছে আমার ঘরে। আমি ভাবছি কি প্রেজেন্টেশন, বাথরোব পরে পড়ে গেছে। বাথরব পরে, হ্যাঁ বাথটাব পরে কি করে বসে? হ্যাঁ বাথরব ওই- পরে ওই বসে আছে। সিনটাতে। আমি বললাম জয়ব্রত কি আমাকে টাকা দেবে না বলে রুদ্রকে প্রেজেন্ট করলো এইভাবে। শোনো, আমি একা মেয়ে বলে তোমরা যা ইচ্ছা তাই বলো না এখানে আমাকে বলে। এরপরে প্রথম শটটা কি জানিস, ওই বাথরুমের শট, যেটা আমরা রক্ত স্নান করছি আর কি, এটা ছিল আমার প্রথম শট আর কি। আমি আর ওই বাথরুমের মধ্যে প্রথম শট, ওই রক্ত স্নান করছি আরশোলা মারা। আরশোলা, তারপরে সৌরভ, আরশোলা। সৌরভের উত্তরটাও তোর দিতে পারো। না, হ্যাঁ এক তো ওই প্রশ্নটা, আর তার থেকেও বড় আমার একটা প্রশ্ন আছে। এই যে লড়াইটা সিনেমা রিলিজের আগে, এটা তোকে মানুষ হিসেবে কতটা বড় করে দিল, বা বয়স বাড়িয়ে দিল, অভিজ্ঞতা বাড়িয়ে দিল? বিশ্বাসঘাতক করে তুলেছে ওকে। এই যে 65 জনের সাথে ইসি মিটিং করা, এটা তো অভিনেতার দায়িত্বের মধ্যে পড়ে না। ভাই আমি পাঠ করে দিয়েছি, এবার রিলিজ করো, যা খুশি করো। এই খুব একটা সেলফিশ না, জায়গা। আগে আমি ফার্স্টে উত্তরটাকে জানতে চাইবো। অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি ওটা কিভাবে, এটা যেটা রাহুলদার ফার্স্ট প্রশ্নটা। আমার অ্যাকচুয়ালি এটা মনে হয় যে অভিনয়ের প্রসেস নিয়ে মানুষজন খুব গুলতানি মারে। হ্যাঁ মানে আমি মেথড অ্যাক্টিং করি, আমি আমি ঘাস গুনেছি বাগানে। হ্যাঁ আমি 1.5 বছর এই জোনটায় ছিলাম, এগুলো দেখে সব বিদেশি সব ইন্টারভিউস গুলো, এবং তারপর ড্যানিয়েল ডে লুইসের দেখে 1 বছর পর ওইগুলি ঝাড়া শুরু করে দেয়। তো সেই ক্ষেত্রে আমার একদমই ভালো লাগে না এই প্রসেস ডিসকাস করাটা, আমার ভালো লাগে না। আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টরের এক একটা প্রসেস থাকে। রুদ্রনীল ঘোষের আলাদা প্রসেস, ঋষভের আলাদা প্রসেস। ইউ ক্যান্ট ডিফাইন যে ও ক্লাসিক্যাল অ্যাক্টিং করে না মেথড অ্যাক্টিং করে। আই হ্যাভ মাই ওন স্টাইল। আমি আজকে একটা ইমোশনাল সিনের সময় আমি গান চালাবোই, এবং এই ছবিতেও আমি তাই করেছি। হ্যাঁ পায়েলের সঙ্গে সিন বলো বা ওই মারার সিন বলো, উই হ্যাভ ডিভাইসড, যেটা আমার প্রত্যেকটা ভেতরের ইন্দ্রিয়, যেটা আই হ্যাভ নট প্র্যাকটিসড, সেইটা বার করার জন্য আমার একটা হেল্প লাগে। আমি অতটা স্কিলফুল অ্যাক্টর নই আমার মনে হয়। তো সেক্ষেত্রে সেই হেল্পগুলো আমাকে ওই এক্সটার্নাল জিনিসগুলো দেয়, মানে মিউজিকটা দেয়। আমি একটা লুদভিকো এনাউদির একটা মিউজিক শুনি, বা যখন আমি স্ক্রিপ্ট পড়ি, যখন এই স্ক্রিপ্টটাই পড়েছি, তখন আমি না প্রত্যেকটা মিউজিক চেঞ্জ করতে করতে স্ক্রিপ্ট পড়তে গেছি, এবং একটা সময় দেখেছি এইটার সঙ্গে এটা সিঙ্ক করছে। তো আমি তখনই ঠিক করে নিয়েছি আমি এই থিমটা কোথাও চালিয়ে রাখবো, বা আমি মেকআপ রুমে যখন বসে থাকবো, বা যে ঘরটাই দিয়েছিল মেকআপ রুম তো আলাদাভাবে আমাদের ছিল না, যেখানেই বসতাম আমি রুডি জানে, কারণ বেশিরভাগ সিন রুডি ঋষভ ওরা জানে, যেটা আমি চালিয়ে রাখতাম। আমি ওটা পরে তো আমি প্রসেসটা নিয়ে বেশি বলতে চাই না। একটাই জিনিস, যেটা কয়েকটা জিনিস যখন আমি খুব এই পডকাস্ট যেটা এখন আমি আছি, বা এরকম টাইপের আড্ডা আমি অনেক দেখি, এবং মানুষজন ওখানে বলে যে কে কি করে। হ্যাঁ তো সেইখানে আমি দেখেছি যে অমিতাভ বচ্চনের একটা বিষয়, যে উনি সকাল 9টার সময় ডাবিং করতেন। আমি যতবার ডাবিং করেছি একদম সকালে করেছি, যে তোমার এই গ্রেনগুলো যাতে আসে, ওই চোখটাকে কমপ্লিমেন্ট করার মতো। একটা সবার থেকে টাফ জিনিস ছিল আমার চরিত্রে, যেটা কেউ বলেনি, মানে ক্রিটিসাইজ করেনি। আমার মনে হচ্ছে সেখানেই আমি জিতে গেছি, বা আমি জয়ব্রত জিতে গেছি, আমাদের টিম জিতেছে। সেইটা হচ্ছে রুডি ইজ সিনিয়র টু মি, একটা বয়সের পার্থক্য আছে সেখানে। কিন্তু এখন বলছি আমি, সেখানে আমার চরিত্রটা রুডির চরিত্রকে তুই করে কথা বলে, ঠিক আছে, এবং পাকা চুলো আছে। পাকা চুলো আছে, এবং ঋষভ আমাকে তুই বলে, কিন্তু সৌরভ দা তুই বলে, তাই তো। তো আমার ওইটাই ছিল যে কাস্টিংটাই আমার ভুল। যদি রুডি থাকে তাহলে আমার থাকার কথা না, যদি আমি থাকি তাহলে রুডি
বয়সী কারোর থাকার কথা না। তো এইটাকে আমি কি করে জাস্টিফাই করব? তো সেই জন্য ওরা অত জানি না, ও বলতে পারবে। সেখানে আমি প্রচণ্ড ভেবেছি, আমি অভিনয়ের আগে অ্যাকচুয়ালি ওইটা ভাবছিলাম যে এইটা আমি কি করে জাস্টিফাই করব, যে আমি রুদ্রনীল ঘোষ আর সৌরভ দাস, এই যে বয়সের গ্যাপটা, সেখানে আমাকে ঋষভের কাছাকাছি আমি, কিন্তু যদি এখন কেউ সিনেমা দেখে তাহলে সে বুঝতে পারবে যে না, এটা তো জাস্টিফাইড, কারণ ওরা দুজন কাছাকাছি বয়সের, আর দুটো স্ট্রিক্সে কি মানে একেবারেই মনে হয়নি যে সাংঘাতিক একটা এজ ডিফারেন্স হ্যাঁ, আছে। কারণ দুটো স্ট্রিকে চুলে এই কিছু register করে না। কিচ্ছু হয় না, কিচ্ছু রেজিস্টার করে না। সেটা তুমি কিভাবে বলছো? সেই জন্য কিন্তু একটা কারণ আমি ডায়লগ কাট করেছি। ওইটা একটা কারণ আমার ওকে বলা, আমি বলেছি হয়তো আমার ক্যারেক্টারটা ওরম ভাবে কথা বলবে, এই করবে। আমি বলছি যত কম কথা বলবো তত কম ধরা পড়বো মেবি। আমি যত একটা মুখটাকে একটুখানি এরম নামিয়ে রেখে দিয়েছিলাম থ্রু আউট, একটা এরকম একটা ব্যাপার। কারণ বয়সের সঙ্গে সঙ্গে কি আছে, রিঙ্কেলস আমি নিতে পারবো না। আমি কয়েকটা দাগ নিয়ে নিয়েছিলাম, কলেডিয়ান একটা জিনিস দিয়ে, যেটা দিয়ে মন্টু পাইলটের আমার দাগ হয়েছিল, শিখে নিয়েছিলাম। এবং আমি এসে বলেছি এখানে না কয়েকটা দাগ দিয়ে দাও একটুখানি, হ্যাঁ ওইটা একটুখানি বাইরে যাতে একটুখানি গ্রিটি লাগে, হিটম্যানও ওই জিনিসগুলো থাকে। তো ওইখান থেকে না একটুখানি ওই ফিজিক্যাল এবং ইন্টারনাল ওই জায়গা থেকে ওর বয়সের কাছাকাছি ও কমছে, আমি বাড়ছি, এরকম একটা জায়গা করেছি। এবং সেইটা কেউ ধরেনি, কেউ কখনো বলেনি সৌরভ দাসের চরিত্র জীবন দিনুকে এরকম এজ গ্যাপ, তুই করে বলছে কেন, এরা দুজন কি করে বন্ধু হতে পারে, ও তো সিনিয়র হওয়া উচিত। কিন্তু যেভাবে গল্পটা লেখা ছিল যে হি ইজ দ্য মেইন ম্যান বাট হি ইজ প্যারালাল, নাহলে ওই লাস্টের ফেস অফটা আসে না, রাইট? তো সেখানে একদম মুখোমুখি আসছে যখন, তো সেই জায়গাটায় একটা বিশাল খাটনি ছিল আমার, যেটা কেউ কথা বলেনি। মানে কথা বলেনি মানে হচ্ছে এইটা নিয়ে কখনো কথা ওঠেনি, সেই জন্য আমি একটুখানি এড়িয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এইটা আমার কাছে বিশাল বড় আমার যেটা মনে হয়েছে, আমি একদম লেম্যান, কথা বলেনি বলে আমার মনে হয় এটা সাকসেস। না এজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেখানে দুটো চরিত্রের কমরেডশিপটা, এইটাই আমি জানতে চাই। ক্যামারারি যেটা বলে, যেটা যখন পরিচয় গুপ্তর ভিজিটিং কার্ডটা এক্সপোজ হয়ে গেল, তখন যখন দুটো চরিত্র শেষে উঠে দাঁড়ালো, আমি দর্শকদের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা হুশাস চলছে যে দুই বন্ধুর বিশ্বাস ভেঙে গেছে। অথচ এই দুজনের এমন কিছু পীড়িত গোটা সিনেমা জুড়ে দেখানো হয়নি। এই অন্তঃসলীলা প্রেমটা তোমরা কি করে ওয়াক করলে? হ্যাঁ, এটা ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, কারণ থ্রু আউট দ্য ফিল্ম কিন্তু এই অন্তঃসলীলা প্রেমটা বোঝা গেছে। কিন্তু একটা জিনিস আমি বলি রুডি উত্তর দেওয়ার আগে, আমার একটা অদ্ভুত রেসপেক্ট আছে টুয়ার্ডস হিম, মানে এই অভিনয়ের বাইরে সেটা আমার একটা অদ্ভুত রেসপেক্ট আছে, সেটা যারা আমায় চেনে বা আমি ওর ব্যাপারে যখন কথা হয়, কোথাও কথা হয়, সেটা বোঝা গেছে। তো সেইটা আমি ওইটার মধ্যে এনেছিলাম, আমি ওই রেসপেক্ট যেটা আমার আছে সেটা আমি না এই চরিত্র ক্যারি ফরওয়ার্ড করেছিলাম। সেইটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করেছিলাম এইখানে, যেখানে আমি জানি যে দিস ইজ হিজ সিন, বা এইখানে ও কথা বলবে, আমি এখানে একদম পেছনে থাকবো, জাস্ট হয়তো তাকাবো। ওইটা না মিউচুয়াল রেসপেক্ট থেকে আসে আমার মনে হয়, অভিনেতাদের একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট থেকে আসে। সেইটা আমার প্রচণ্ডভাবে আছে রুদ্রনীল ঘোষের উপর। সেই আই লাভ ইউর সময় যখন আমার মেন্টার ছিল, সেই সময় থেকেই আছে। মানে এর মতো এত গালাগালি খেতাম আমি, যে যখন আই লাভ ইউ শেষ হয়ে গেছে তখন আমি হোয়াটসঅ্যাপে এখনো খুঁজলে হয়তো পাবে যে রুদ্রনীল দা ছিল, স্যার ছিল, রুদ্রনীল দা হয়েছিল, তারপরে রুডি হয়েছিল। একদিন ভয় রুডি বলেছিলাম যে একে না একটুখানি আরো কাছের বানাতে হবে, সেখান থেকে রুডি বলতে কিছু বললো না, দুবার তাকালো ঘাড়ে গিয়ে, তারপর কিছু বলেনি। কিন্তু আমি লিখেছিলাম যে এক সপ্তাহ পর যে দুটো খিস্তি এমনি মেরে দেবো, হোয়াটসঅ্যাপে মিস করছি। তো ওই একটা রেসপেক্ট, অ্যান্ড আই হ্যাভ দিস রেসপেক্ট টুয়ার্ডস মাই সিনিয়র্স, সবাই আর কি। তাদের জন্যই আজকে আমি করে খাচ্ছি আমার মনে হয়। আই এম ভেরি গ্রেটফুল টু দেম, যে এত ভালো অভিনয় করে, বা ইন্ডাস্ট্রির এক একজন যে অভিনেতারা, যে মানুষজন ওদেরকে নিয়ে কথা বলে, অ্যান্ড এভরিওয়ান যখন আমাদের একাডেমির কথা বলছে, যখন রুদ্রনীল ঘোষকে নিয়ে কথা বলছে, তখন আমার মনে হচ্ছে আমি কোথাও জিতেছি। সো এই মিউচুয়াল রেসপেক্ট আমার সবসময় আছে টুয়ার্ডস নট অনলি মাই সিনিয়র্স, টু মাই যারা আমার থেকে জুনিয়র। ঋষভ আমার পরে এসেছে, ঋষভের প্রতিও তাই। ঋষভের ফোন আমার সেভ করেছে ঋষভ নীরো বলে, ও একটা থিয়েটারে পাঠ করতো নীরজ চরিত্রে, আমার সেইভাবে ওর নাম সেভ করা আছে, ঋষভ অ্যাক্টর বলে সেভ করেনি। সো আমি ওই দিক দিয়ে প্রচন্ড পার্সোনাল, আমার মনে হয় ওই মিউচুয়াল রেসপেক্টটা কাজ করেছে। বাকি রুডি বলতে পারবে। আর সৌরভের এই চোখে জল আনা বক্তব্যের পর তুমি কিছু বলো? না, আমার নিজে যেটা মনে হয়, আমাদের এখানে আমরা ওই গ্ল্যামার ওয়ার্ল্ড অমুক তমুক যে ছাপগুলো লাগে পড়ে যায় খুব স্বাভাবিক নিয়মে, তার সঙ্গে না কোথাও একটা মুম্বাই হ্যালু জড়িয়ে থাকে। তারা একটা সিনেমায় অভিনয় করলেন, করে যে রেমুনারেশনটা পেলেন, সেটা মোটামুটি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির টোটাল বাজেটটা। খুব সিম্পল, সোজাভাবে বলতে গেলে। এবার আমরাও
সেটাকে খুব একটা বেশি ধ্বংস না করতে চাওয়ার জন্য জামা কাপড়, চলাফেরা, গাড়ি ঘোড়া, অ্যাপিল যা যা তৈরি হয় তার মধ্যে ওই গ্ল্যামার ওয়ার্ল্ডে সেই বিষয়টাকে, ওই রেসপেক্টটা বজায় রাখবার একটা চেষ্টা করি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আসলে কোনটার জন্য জুড়ে আছে আমি জানি না। আমি নিজে বম্বেতে কাজ করে দেখতে পেয়েছি এবং সেখানে কাজে প্রশংসা পাওয়ার পরেও দেখতে পেয়েছি ওই জিনিসটা এতটা নেই যেটা বাংলায় রয়েছে। যেটা রয়েছে সেখানে আমরা একটা কিছুকে না যত্ন করে বাঁচাবার চেষ্টা করছি এবং সেই বাঁচাবার ক্ষেত্রে অভাব রয়েছে আমাদের। মানে পুরো একদম ওই জয়ব্রতদের প্রথমে আসবার মতোই আমরা সেটাকে প্রত্যেকে নিয়েই বেড়াচ্ছি, যে আমাদের আন্তরিকতাটা অনেক বেশি, মানে সাধ্য কম, স্বাদ অনেকটা বেশি। তো তাই সেক্ষেত্রে যখন আমরা জড়ো হচ্ছি, বিশেষ করে আমি এই ফিল্মটার ক্ষেত্রে বলতে পারি যে আমার একটা চূড়ান্ত ভালো লাগার প্রত্যেকটা ফ্রেম, যে ফ্রেমে আমি আছি বা নেই, তার কারণ আমি একটা দেখতে পাচ্ছি যে ওই খিদেটাকে নিয়ে সারাক্ষণ ঘুমোতে যায়, সারাক্ষণ বাড়িতে ঝগড়া করে ফেলে, সারাক্ষণ বন্ধুদের সঙ্গে অশান্তি করে। আরে ভাই, তারা যখন একটা ফ্লোরে রয়েছে, সেটা অনুরাধা হোক, সেটা অমিত হোক, সেটা ঋষভ হোক, সেটা সুদীপ হোক, পায়েল হোক, সৌরভ হোক, বাকি যারা যারাই রয়েছেন, রাজু হোক, অনিন্দ হোক, এই সম্মানটা তো রয়েছে যে এই লড়াইটা করছে। আমরা জানি যে আমাদের কোনটা নেই, আসবে না, কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে একটা জিনিসকে জ্যান্ত করতে গেলে একে অপরের প্রতি রেসপেক্ট। তুই জানিস তো রাহুল, ও যেটা বললো যে এই যে একটা কথা বললো না যে ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স চারিদিকে রয়েছে, কোথাও আমি হারিয়ে যেতে পারি তার মধ্যে, বিষয়টা সেটা নয়। যেটা সৌরভ বললো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে ব্রিলিয়ান্ট পারফর্মার যদি থাকে তাহলে না দে কমপ্লিমেন্ট ইচ আদার রাদার দ্যান এক্লিপসিং দেম। সেটা তো এটা সব সময় হয়, একজন আরেকজনকে ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করে। তোরা যখন ডিসকাস করতিস, আমি যে শুনতাম বসে, তোরা যখন কাজ করছিস, এই যে তোদের পারফরমেন্সটা তার কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করা, যে কাছাকাছি যাবো, এটা কখনো হয় না। আমার সংলাপগুলো যেগুলো কেটে দিয়ে ওরা দুজন বলেছে। আর এখানে যারা এখান থেকে পাঠ created করেছে, তুই আমি নিজে একটা জিনিস না যেটা বললে হবে না, বলছিস, সেটা হচ্ছে যদি কেউ খেয়াল করে, যারা ছবি দেখেছেন তারা মাইনিউটলি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছে, কেউ অদ্ভুত প্রচন্ড চোরা, মানে কখনো ক্যামেরাও হয়তো মিস করে গেছে কিনা জানি না, সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটছে যেখানে ফ্রেমে ও আমি রয়েছি, যে কোনো রকম একটা জায়গায় আমার ওর দিকে চোরা তাকানো আর ওর আমার দিকে চোরা তাকানো, মানে হাত থেকে আমি যদি এই বিস্কিটটা তুলি, ঠিক এইরকম করে একবার চোখটা গিয়ে বিস্কিটটা এখানে এসছে। মানে এটা না কোথাও একটা আন্ডার কারেন্ট তৈরি করতে করতে গেছে, যেটা এই প্রেমটা দর্শককে বোঝাতে গেছে। কারেক্ট। তো আমার নিজের যেটা মনে হয়েছে যে প্রত্যেকে না একটা ভালোবাসার একটা মোমেন্ট আমাদের তৈরি হয়েছে এবং যেটাকে দর্শক অ্যাকসেপ্ট করেছে। এই ক্ষেত্রের জায়গায় হয়তো জয়ব্রত প্রথম দিক থেকে একদম এখনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক হয়েছে, আরো হবে, তার কারণ এই সেচুন, আমরা নাম দিয়েছি সেচুন, সেচুং বলে ডাকছি, সেচুং বলে আমরা ডাকছি ওকে। মানে এটা আমাদের প্রত্যেকেরই গর্ব যে একটা নতুন টিম তারা কাজ করতে এলে এবং তারপর শুধুমাত্র নেটপিক তো নেটপ্যাক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, সেখান থেকে শুরু করে আরো বড় বড় নেটফ্লিক্সের লোকজন এসে মিটিং করছে, অমুক করছে তমুক করছে, ও গোয়িং প্লেসেস একদম সাংঘাতিক। আমার তো খালি ভয় হচ্ছিল এরপর পরিষ্কার দেখবো, হয়তো পরিষ্কার লাচুংদের নিয়ে কাজ করবে, আমরা বাদং হলুম কিনা, তো খুব ভয় ভয় আমরা রয়েছি ভাই। তো ওই রেসপেক্ট আর ইচ অ্যান্ড এভরি, যারা এডি থেকে শুরু করে বাকি ওর সঙ্গে যারা যারা ছিল, এভরিবডি, সেই ছেলে মেয়েগুলো আমরা দারুণ দারুণ, আরে দারুণ মানব হোক, প্রত্যেকে। সেখানে সংকেত হোক, বাকি প্রত্যেকটা ছেলে মেয়ে ওই এডিটিং প্রাণ লাগিয়ে তারা মেকআপ করছে, তারা লাইট ধরছে, তারা সাজাচ্ছে, রক্তের এফেক্ট করছে। এবং আমরা যেটা মানে সাধারণত আমাদের দর্শকদের ক্যামেরার ওই পিছনের অংশগুলো তো তাদের পক্ষে দেখা সম্ভব নয়, রেগে গেছি, বিরক্ত। আপনারা ভাবতে পারেন বিকেলবেলা আমাদের মানে 4টে বেজে গেছে, তখনও লাঞ্চ আসে। এই যে একটু আগে বলছিল না চোখ চাওয়াচাওয়ি করতাম, ওইটা কিন্তু ওই লাঞ্চটা এলো না। আমাদের পুরো মুড সুইং চা খাবার সময়তে পরিচালক বলছে ও লাঞ্চটা হয়নি না, ওটা এরম ছিল আর কি।
তো তো লাঞ্চ করবে দাদা, আগে এটা করে নি। দাদা করে নাও দাদা। এবং প্রচন্ড রাগ এসছে, তারপর মনে হচ্ছে যে পরিষ্কার যেই প্রত্যেকটা একটা সিনে ঢুকে যাচ্ছে ও মনে হচ্ছে যে কিছু ছেলে মেয়ে অনেস্টলি তো কিছু করবার চেষ্টা করছে। ঠিক ওই একদম নিজেদের শুরুটা, নিজেদের যে ওই 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 ভালোবাসাটা কাজের উপরে, সেটা আবার জোরদার হয়ে গিয়ে ঠিক আছে চলো, মানে চা আর ভাত ভাত কেউ চাও যেখান থেকে আসছে, বিভিন্ন বিখ্যাত জায়গা থেকে আপনারা এসছে। আপনারা নিশ্চয়ই নাম জানেন, পটলদার চাউমিন সেন্টার নিশ্চয়ই আপনারা নাম জানেন, গোপালদার বিরিয়ানি নিশ্চয়ই বিখ্যাত, এগুলো নাম শুনেছেন। আচ্ছা ঋষভ, 4 বছর আগে সিনেমাটা তৈরি হয়ে গেছে, তারপর 4 বছর আগে তৈরি হয়ে যায়নি, মানে আগে তৈরি হতে হতে মানে শুরু হয়েছে। হতে হতে গেছে। তারপর যেদিন যেদিন আমার তো দেখা হয়েছে, দাদা ওই সিনেমাটা কিছু করতে হবে, দাদা দাদা কিছু একটা করি, ও দাদা এডিট কবে হবে, তুমি একটু দেখো দাদা, তুই লেগেছিলি কেন? কি মনে হয়েছিল তোর? শুটিং করার পর কনভিকশন তৈরি হয়ে গেছিল? আরো অনেক জায়গায় আমি অ্যাড করছি, ও অনেক জায়গায় শুধু বলতে বলতে গেছে। একাডেমি অফ ফাইন আর্ট যদি কোনোদিন বেরোয় তোমরা দেখে তখন দেখবে। এটা আমি অনেক জায়গা থেকে শুনেছি যে ঋষভ এই ব্যাপারটা তথাগতর কাছে আমার পার্সোনালি অনেক জায়গায়। ট্রেলার পাঠিয়েছে। ওদেরকে নিয়েও গেছি, ওকে এবং অর্ণবকে নিয়ে আমি বহু জায়গায় ঘুরেছি, যখন কিছু টাকা বাকি ছিল, হচ্ছিল না, আমি অনেকজনের কাছে নিয়ে গেছি। এই কারণের উত্তরটা একটা আমি দিয়ে রাখছি, কারণ এই জায়গাটা আমার মনে হয় যে একই জিনিস ফিল করি। কারণ আমার আর ঋষভের কাছে না জয়ব্রতই হচ্ছে সৃজিত মুখার্জি, জয়ব্রতই হচ্ছে কৌশিক গাঙ্গুলি, জয়ব্রতই হচ্ছে সব বড় বড় ডিরেক্টর। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে আর ওকে একটুখানি তো ওকে নিয়ে চল ভাই, পরে বদং না হই। আরে আমার তো এই একাডেমি অফ ফাইন আর্টস নামটাই শুধু ওয়ার্কিং নেম লেগেছিল। এটা আমি ওর কাছে আসবো, এটা আমি ওর নাম নিয়ে আসবো। ওইটা আমার সবসময় মনে হয়েছিল যে আমার কাছাকাছি বয়সী, আমার থেকে জুনিয়র কিছু ছেলে একটা পাগলামো করেছে। এবং এটাও শুধু নয়, অনেকে জানে না, আমি সেই সময় যখন কাজ থাকতো না, আমি এসআরএফ তো ওর ঘরে বসে আড্ডা মারতাম, আমরা একসাথে শীতের সময় ব্যাডমিন্টন খেলতাম, ওদের সাথেই সবসময় থাকতাম এবং চেষ্টা করতাম, কারণ আমার মনে হয়েছিল যে দিস ইজ গোয়িং টু বি আ চেঞ্জ। তখন আমার মনে হয়েছিল যে কোথাও যাই, ওদের নিয়ে যাই, লোককে বলেছি দেখো না কিছু টাকা 10-15 লাখ টাকা দিলে ওরা ছবিটা কমপ্লিট করে ফেলতো। অনেকে রাজিও হয়েছিল সেই সময়, বাট সিচুয়েশন এমন ছিল যে আলটিমেটলি সেই কথাগুলো ওয়ার্ক করেনি। বাট আমার সবসময় এটাই মনে হয়েছিল, যেটা সৌরভ দা বললো বা যেটা রুডি বললো, যে আমরা যখন কাজ করতে এসেছিলাম আমাদের সমবেদনা আর কাঁধে হাত ছাড়া বাকি কেউ কিছুই দেয়নি। অডিশন দিয়ে পার্ট পেতে হয়েছে, লাইনে দাঁড়িয়ে পার্ট পেতে হয়েছে, ছোট পার্ট থেকে বড় পার্টে আসতে হয়েছে। সো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। তখন আমার মনে হয়েছে যে কেউ তো আমাদের সাথে এই সাপোর্টটা দেয়। এই ছবিটার ক্ষেত্রে যেটা সৌরভ দা করেছে, আমরা কিন্তু যেটা ও বললো একদমই স্বার্থপরের মতন করেছি। কারণ আমার মনে হয়েছিল যে এই ছবিটা যদি ওয়ার্ক করে আমাদের সবার জন্য, এবং স্বার্থপর না হলে স্বার্থহীন হওয়া যায় না। না, এবং সেই স্বার্থপরতার জায়গাতে মনে হচ্ছে এই ছবিটা যদি ওয়ার্ক করে আমাদের তো ভালো হবেই, 5টা কাজ এটা দেখে আমরাও তুলবো, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নতুন ধরনের কিছু হবে। আমরা যেই ধরনের সিনেমা দেখতে পছন্দ করি, আমাদের জেনারেশন বা আমাদের থেকে একটু ইয়াঙ্গার জেনারেশন যেই ধরনের ছবি দেখতে পছন্দ করে, আমি তো অনেকের সাথে মিশি এবং ওদের সবসময় একটা বক্তব্য, না বাংলা সিনেমা তো ওটা দিদাদের সিনেমা, ওটা কাকিমাদের সিনেমা, ওটা মায়ের, আমাদের সিনেমা আমরা দেখে মজা আমি পাচ্ছি। যতদূর খবর পেয়েছি থাইল্যান্ড থেকে নাকি ঋষভ আর অমিতের কাছে একটা অফার এসছে আচ্ছা নাচের, আমি এখন পাই নাচের ফিউচার এন্ডিভার্স। সেটা কি সেচু? অনেকেই জানে না অনুরাধা, তুই অভিনেত্রী হিসেবে ক্লিক করার আগে, ক্লিকে পার্ট নয়, অভিনেত্রী হিসেবে নাম করার আগে তুই এডি ছিলি, অ্যাসিস্ট করেছিস। তো সেটা তো সিনেমা বাছা দেখলে বোঝা যায় যে তোর একটা টোটালিটি সম্বন্ধে ধারণা আছে। কিন্তু এবার প্রত্যেকে বন্দুক নিয়ে কেত মারছে, রিজার্ভার ডগসের মতো হাঁটছে, তুই একটা সালোয়ার কামিজ পরে এক কোনায় বসে আছিস, মিসিং আউট। তোর ফোমো হয়নি? হয়েছে, একটু তো হয়নি কিন্তু, মানে অনেস্টলি যদি উত্তর দেবো, দেখ আমি প্রত্যেকবার আসি মরে যাই চলে যাই, আমার তো প্রত্যেকবার 500 টাকার নেট প্যাক ভরিয়ে আসি, 25 টাকায় খরচ হয়ে চলে যাই। কিন্তু একমাত্র রাহুল দাই কিন্তু সিজন 2 পেয়েছে। এটা অনুরাধার উত্তরের আগে আমি একটা জিনিস বলি, সেটা রাহুলের সম্পর্কে অবশ্যই বলতে হবে, যে রাহুল, অরুণোদয় ব্যানার্জি যারা পিওর অ্যাক্টার, প্রচন্ড রকম এই যে তকমা যারা মানে মানুষ যাদের ওপরে দেন, তাদের মধ্যে একটা এগিয়ে থাকা নাম
প্রচন্ড পারফেকশনিস্ট এই ব্যাপারে, খুঁতখুঁতে, জেদি, গোয়াড়ে এই বিষয়ে অত্যন্ত রকম। আমার নিজের তোকে জিজ্ঞাসা করা, তুই সবাইকে তুই জিজ্ঞাসা করছিস, আমার তোকে জিজ্ঞাসা করার একটা রিলেশন খুব অদ্ভুত রকম ভাবে, যেটা ছদ্ম ভাই বোনের একটা সম্পর্ক, সেখানে খুব আবার ভাই বোন নয়ও যেন, ঠিক আছে, এই দুটোর মধ্যে ছাড়া হয়েছে তো, এবং যে বিরাট স্পেস পাওয়া গেছে রাখালের চরিত্রের, যে পরিষ্কার গরু চড়িয়ে বেড়ায়, খেলে বেড়ায় টাইপের আর কি, সেক্ষেত্রে একদম অন্য একটা চরিত্র অন্তত আমি অভিনেতা হিসেবে সবার দিক থেকে যেমন পেয়েছি। তুই প্রশ্ন করলে তোরটা নিয়ে তো তুই বলবি না, তাই জিজ্ঞেস করতে লোভ হলো আর কি। একদম একটা খুব মানে প্যাচ প্যাচের নৃশংস একটা চেহারা মানে বেরিয়েছে, চরিত্র বেরিয়েছে। মানে তুই পরিষ্কার একটু আমাদের জানা, যারা এমন একটা ধর কদাকার ভাবে খুব প্রেজেন্ট করেছিস তুই নিজেকে, লোভী কদাকার, আবার কখনো কোথাও একটুখানি কিমলিং এর সঙ্গে বেইমানি করাটা ঠিক হবে না, যেটা খুব অন্তরঙ্গের দৃশ্য, সেখানে আলোচনা করছিস। লয়ালটি না ভয়, ভয়। সেটা আমি বলছি যে ওই এটা তৈরি করলি কি করে, কারণ ওই একটা থেকে একটায় শিফট করা কিন্তু ভয়ঙ্কর রকম করে। আমি 21 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি দাদা, বোন কিভাবে প্রেমিকা হয় আমি জানি না, ওখান থেকে শিখে গেছি দাদা। না, ওই ভয়টা থেকে তারপর ওই জায়গাটা চলে আসা, কদাকার জায়গায় একেবারেই একদম। কারণ এটা খুব বিচ্ছিরি হাসি, মানে আমি তোকে বলছি এই ক্যারেক্টারের যখন ক্রূরতাটা বেরিয়ে আসছে, মানে রাখালের অ্যাকচুয়ালি কোনো মোরাল স্ট্যান্ড নেই। রাখাল সব করতে পারে, রাখাল বোন ভাই এসব কিছু ভাবে না, রাখাল সব কিছু বেঁচে দিতে পারে, ওটা ভেবেই করেছিলাম। তো আমার নিজের লজ্জা লাগছে সহজ কথায় নিজের কথা বলতে, কিন্তু আমরা সহজ করে শুনতে চাই, কারণ এটা আমাদের দাবি, সবারটা আমরা শুনছি। আচ্ছা, একাডেমি অফ ফাইন আর্টস এই নামটা তো মনে হয়নি কখনো মিসগাইডিং হয়ে যেতে পারে লোকেদের কাছে? না, আমরা প্রথম থেকেই চেয়েছিলাম নাম, এবং তুমি যদি ধরো ট্রিটমেন্ট অফ দ্য ফিল্ম দেখো, ফ্রম পোস্টার এবং নাম, যদি সিনেমার ট্রিটমেন্ট দেখো, স্ক্রিপ্টিং দেখো বা স্টাইলিং দেখো, আমরা একটা কন্ট্রাস্ট চেয়েছিলাম পুরো ব্যাপারটাতেই। মানে তুমি দেখবি সিনেমাতে বীরেশ্বর যখন অনুরাধাকে মারছে, তখন একটা গান চলছে, প্রেমের গান বেসিক্যালি চলছে পেছনে। উই ওয়ান্টেড দ্যাট কন্ট্রাস্ট, দ্যাট ওয়াজ ইন দ্য নেম অলসো। যেটা আর্ট বলতে আমরা যেটা বুঝি, সেই ব্যাপারটা তো দেখো, যদি নামের আমরা ডাইসেকশন করি, যদি আর্ট ব্যাপারটা যেটা বলতে আমরা বুঝি, সেই ব্যাপারটা আমাদের সিনেমার মধ্যে নেই। এখানে লোকজন খুন করছে, তালা ভাঙছে, চুরি করছে, এই ব্যাপারটাকে আছে। তো এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা আমরা নামের মধ্যেও চেয়েছিলাম। তো এখান থেকেই আমাদের মনে হয়েছিল যে একাডেমি অফ ফাইন আর্টস এই নামটা দেওয়া উচিত। আরেকটা আমাদের আলোচনা ছিল ভেতরের মধ্যে, যে একাডেমি ফাইন আর্টস বাঙালিদের খুব পরিচিত একটা নাম, সেই নামটা যাতে এই স্ট্রাইকিং আইডিয়াটা বাঙালিদের কাছে যায়, সেটার জন্য এই নাম। আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা আর্ট ফিল্ম বলতে এটা বুঝি, এই ফিল্ম সিনেমাটাও তার ঠিক অপোজিট স্পেকট্রামে স্ট্যান্ড করে। এইটাও যে একটা আর্ট, এটা বোঝানো আরেকটা আমাদের প্ল্যান ছিল, যে দিস ইজ অলসো অ্যান আর্ট। কারণ যে আর্ট ফিল্ম মানেই যে সেটা টার্কভস্কি কিসলভস্কি হতে হবে সেরকম কোনো মানে নেই, এবং ফিল্মের আর্টটা এই ফিল্মের মধ্যেও যে আছে সেটা বোঝানোর জন্য এই নামটা আমাদের স্টাইল। মানে এই কয়েকটা কারণের জন্য আমরা আমার মনে হয় না ওকে বিশ্বাস করতে অসুবিধা হয় না, শুধু দি নামটা আমার মনে হয় যে দিটা আমি বলেছিলাম, দিটা রুদ্রদা বলেছিল যে এইটা অ্যাড করো, না হলে একটা অন্য সমস্যা, যেহেতু আমাদের একাডেমি অফ ফাইন্যান্স বলে একটা খুব বাঙালির চেনা জায়গা রয়েছে, ঠিক আছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই ক্ষেত্রে হতেই পারে কেউ টুক করে একটুখানি এসে চুপ করে দিয়ে চলে গেল। রাহুল, আমার সত্যি বলবো একটা কথা, আমার এগুলো পুরো ঢপ মনে হয়, মানে আমার মনেই হয়। আমি আমার মনে অ্যাকচুয়ালি হয় প্রথমে আস্তে বলে আস্তে- আবার বলছি, আমার ওয়ার্কিং নেম লেগেছিল, যে একটা ছবি তৈরি করতে গেলে হয় না, প্রথম থেকেই নাম। আর ফিল্ম নাম্বার 1 সেরকম আমাকে টাইপের। বোঝানোর চেষ্টা করছি। আমি এইবার প্রশ্নটা ডায়াগোনালি দুজনকে দেব, সুদীপদা এবং রুদ্রদা। সুদীপদা, তুমি চিরসখার একজন গুরুত্বপূর্ণ চরিত্র, লীনাদির সিরিয়ালের হিরো, যেখানে রবীন্দ্রসঙ্গীত চলে, খুব সুস্থ একটা পরিবেশ। আবার তোমার উপর একটা রাজনৈতিক ব্যক্তিত্বের চাপ আছে, তুমি যে রাজনীতি করো এই পৃথিবীতে, রাজনীতির সাথে জহরকোট, রাজনীতির সাথে একটা, সেখানে তোমার মনে হয়নি তোমার ইমেজটা ডিস্টার্ব হবে, বা তোমার মনে হয়নি এই যে খিস্তি, এই যে যৌনতা, সেখানে তোমার ঝামেলা মনে হয়নি? দেখ, প্রথম কথা, আমি যে কাজটার কথা তুই মেনশন করলি চিরসখা, সেটা অনেক পরে শুরু হয়েছে, আর এটা আমাদের কিন্তু ঠিক তুমি তো লকডাউন ছিলে লীনাদির ঘরে অন্য কোনো সিরিয়াল,
তো আমি যে চরিত্রটা ও আমাকে যেটা সবাই করে ও সেরকম করেছিল যে এরকম একটা চরিত্র, একটা ভয়ানক একটা গুন্ডা চরিত্র করবে। আই এম ইউজ টু দ্যাট। গত 26 বছর ধরে আমি সেটা হিরো হই, অ্যান্টাগনিস্ট হই, আমি এটা করে এসেছি। আমার ওই অ্যাকচুয়ালি লোকে যেটা জানে না, এটা আমায় দিয়ে ওরা ভাবে যে এটা আমার কমফর্ট জোন। অ্যাকচুয়ালি সেইটা আমার কমফর্ট জোন নয়, আমার ওটা নিজেকে ভাঙতে হয়। ওই লার্জার দ্যান লাইফ একটা অ্যান্টাগনিস্ট টাইপের কড়া চরিত্র করতে আমাকে কিন্তু ভাঙতে হয়। আমি আজকে যেটা করছি সেটা আমার কাছে আমার কমফর্ট জোন, আমার চেহারার সঙ্গে সেটা কন্ট্রাস্ট। ও যেটা বললো আর কি, কমপ্লিটলি কন্ট্রাস্ট আমি যেটা পছন্দ করি। সুতরাং আমার আর দেখ, আমার কাছে তো অভিনয়টাই আসল কথা, বা একটা ফিল্ম তৈরি হচ্ছে, একটা সিরিয়াল তৈরি হচ্ছে, প্রত্যেকটাই আর্ট ফর্ম। আমি প্রথম কথা ওই যে টার্মগুলো ইউজ করা না, আর্ট ফিল্ম, ফিল্ম ক্যান বি কমার্শিয়াল ফিল্ম, প্রত্যেকটা ছবি কমার্শিয়াল। কারণ আমি বাড়িতে বসে ছবি দেখবো বলে ছবি বানাবো না ভাই, আমি যাই তৈরি করি না, অ্যাবস্ট্রাক্ট ফিল্ম তৈরি করতে পারি, কিন্তু সেটা আমি চাইবো লোকজন দেখুক, একটু টিকিট কেটে যে 100 টাকা খরচ হয়েছে তার থেকে অন্তত কিছু টাকা উঠে আসুক, 101 টাকা উঠে আসুক। ফিল্মটা ব্যবসা, কারণ টেকনোলজি নির্ভর, অনেকে এর সঙ্গে মানুষের যুক্ত অনেক কিছু আছে। নির্ভর। সুতরাং যে কোনো ছবি ইজ অ্যান আর্ট ফর্ম, ডিফারেন্ট টাইপ অফ আর্ট। একটা হচ্ছে তুমি রিয়ালিস্টিক ছবি করছো, আর একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ছবি করছো, আর ইন বিটুইন হতে পারে যে রিয়েলিস্টিক ছবি দিয়ে, যে গল্পের বই যেরকম হয়, উপন্যাস যেরকম হয় সেরকম ছবি তৈরিটা সেরকম। সেটা যে আমার অন্য কাজকে এফেক্ট করবে তা তো নয়, দুটো আলাদা মিডিয়াম, মাধ্যম। সেটা নিয়ে আমি কখনোই অত ভাবিত হইনি, এত বছর ধরে ভাবিত হইনি। কিছু কিছু চাপ থাকে আমাদের, যেহেতু আমি একটা চ্যানেলের কাজ করছি, তাদের কিছু শর্ত সাপেক্ষ ব্যাপার ট্যাপার আছে, আমার মুভমেন্ট ইত্যাদি, কোথায় যাব না যাব, এই ধরনের শর্ত সাপেক্ষ থাকে, বিষয় থাকে, যেটা ঠিক আছে হয়ে যায়। তবে এই ছবিটার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি। আরো কয়েকটা ছবির পোস্টার পড়েছিল, তাতে আমি একটু আতঙ্কিত ছিলাম। অন্য ছবি আমি নাম মেনশন করতে চাই না, কারণ তারাও আমায় পয়সা দিয়েছে। আমি একজন খুব বিখ্যাত মানুষের কাছে শুনেছিলাম, তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন তার প্রথম ছবি করেই, এবং সারা দেশ জুড়ে উনি কাজ করেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তুমি এত আজে বাজে ধুম ধাড়াক্কা ছবি করো, কেন করো? বলেছিল, জানেন সুদীপ, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর 1.5 বছর কোনো কাজ পাইনি। আমাকে লোকের কাছে ভিক্ষে করে টাকা চাইতে হতো, কারণ আমি ভেবেছিলাম জাতীয় পুরস্কার পাওয়ার পর বিশাল টাকা পয়সা, ভালো কাজ পাবো। আমি একটা ফ্ল্যাট বুক করে নিয়েছিলাম বম্বেতে, তারপরে দেখি কাজ নেই, 1.5 বছর কাজ নেই। এবং তারপরে 1.5 বছর পরে যে কাজটা এসেছিল, তাতে পুরো ছবির জন্য 30,000 টাকা দেওয়া হয়েছিল বম্বেতে। কিন্তু তো আমায় বাঁচিয়েছিল এই উল্টো পাল্টা দুরুম দারুম, যারা ওই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেখে যে ছবি হয়তো 5টা লোকে দেখবে বা কেউ দেখবে না, বা দেখে খিস্তি করবে, এত খারাপ ছবি। এই যে তুমি প্রশ্নটা করলে, খুব খারাপ ছবি কেন করো, এই ছবিগুলো কিন্তু এন মাস তৈরি হয়, এবং এরা কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আমি যখন টাকা নিচ্ছি বা আমি যখন কমিট করছি ছবির জন্য, তখন কিন্তু আমি অ্যাজ এ প্রফেশনাল, আমি কমিটেড টু দ্যাট ফিল্ম, যে আমি যাই করি না কেন আমি এটা দেবো। রুদ্রদা, তোমার চ্যালেঞ্জ তো অন্য, তোমার তো চ্যালেঞ্জটা রাজনৈতিক। মানে আজকে হুট করে একজন রাজনৈতিক নেতা বা নেতৃত্ব যা খুশি তাই করতে পারবেন না। সেই ক্ষেত্রে তুমি কিভাবে ভাবলে? কারণ 4 বছর আগেও তুমি রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ছিলে, অলরেডি তুমি এই রাস্তায় হাঁটা শুরু একদম করে দিয়েছো। সেই জায়গাতে সেটা হচ্ছে যে আমার নিজের মনে হয়, বা যেটা হয়, এটা কি, আমাদের যারা দর্শক তারাই ভোটার, এবং তারা পরিষ্কার, মানে একটা মফস্বলের ছেলেকে পরিচিতি তৈরি করিয়ে দিয়েছেন তারাই সাপোর্টটা দেন বলে আমরা, আমাদের প্রত্যেকের ওপরেই, তার জন্যই আমাদের পরিচিতির জায়গাটা তৈরি হয়। এবার এই ক্ষেত্রে পরিষ্কার রাজনৈতিক বিষয়, সেটাতে একটা অন্যরকম দায়িত্ব। যদি কেউ নেবে, যদি কেউ না নেবে। প্রচুর মানুষ আছেন যারা আমাদের এই ধরনের পেশার সঙ্গে জড়িয়ে থাকবার পর তারা যেমন এনজিওর সঙ্গে জড়ান, ঠিক তেমনই, যেমন ধর তোর ক্ষেত্রেও, তোর সক্রিয় রাজনৈতিক বক্তব্য তোর কাছ থেকে স্পষ্টভাবে জানতে পারা যায়। আমাদের প্রচুর বন্ধু বান্ধব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের জানতে পারা যায়। কিন্তু যাদের পরিচয়টাই কিন্তু দু ধরনের হয়, দু ধরনের অভিনেতা অভিনেত্রীকে আমরা জেনারেলি দেখতে পাই, যে একটু ওই
সোকল্ড গুড ইমেজ, ভালো মানুষ, এই টাইপের চরিত্র করেই সুন্দর সেজে সুন্দর কথাবার্তা বলে সেই চরিত্রগুলোই কেউ করতে খুব কমফোর্টেবল, আবার কেউ বিভিন্ন ধরনের আমাকে চরিত্র যেমন করতে রঞ্জিত comfortable। কাকুই বলেছে, আমি নেগেটিভ করেছিলাম, দুদিনে পোস্টার নেমে গেছিল। হ্যাঁ। রঞ্জিত কাকুকে নেগেটিভ চরিত্রে দর্শক মেনে নেননি। হ্যাঁ, রঞ্জিত এটা- কাকু কমফোর্টেবল। তারা সেইভাবেই তৈরি হয়েছেন বা তারা সেইভাবেই তাদের Image-টা নিজেদের তৈরি হয়েছে। একদম নিজে থেকে ইমেজটাকে নিজেরা বিল্ড আপ, সচেতনভাবে বিল্ড আপ করতে করতে গেছেন। কিন্তু যদি আমাদের সময়ের, আমি বল ঋত্বিক বল, আমি যদি কাঞ্চন বলি, আমাদের ওই সময়টা যে সময় আমরা কাজ করা শুরু করছি, সেই সময় কিন্তু অত্যন্ত যত্ন করে তৈরি করা কোনো চরিত্র আমাদের কাছে আসতো না। তখন প্রাথমিক শর্তটাই হচ্ছে 1 ফর্সা হতে হবে, নাম্বার 2 লম্বা হতে হবে। আমি জাস্ট বলছি, তারপর- আমাকে একজন সরি আমি ইন্টারাপ্ট করলাম, বলেছিল এই চেহারানিটা বাংলা সিনেমায় কিছু হবে না। মানে এটা হবে একটা না, ধারণা একদম ছিল। মুখের উপরে বলা একদম হয়েছে। যেটা বলছে যে তোমাদের ওটা হতে হবে, তাহলে তোমরা এই সকল যেগুলোকে দেখে জেনারেলি ভালো লাগা তৈরি হয়ে যাওয়ার উপাদান আগে থেকে দেওয়া থাকে, সেফ ন্যায় নীতিনিষ্ঠ চরিত্র, সেগুলো তারা করবেন। এবার আমাদের বরাতে সেগুলো জুটতো না। এবার আমরা ওই সাধারণ চরিত্রগুলো জেনারেলি হয় যেগুলো কেউ করেন না বা করতে চান না, সেগুলোই করা শুরু করি এবং অদ্ভুত রকমভাবে সেগুলো মানুষ অ্যাকসেপ্ট করেন এবং আমাদের সকল পরিচিত বা জনপ্রিয় অভিনেতা হিসেবে তারাই ঠিক করে দেন। তো ফলতে যে ভ্যারাইটি ধরনের চরিত্র যেগুলো করে যাচ্ছি, এটা মানুষ অ্যাকসেপ্ট করছেন, কনস্ট্যান্ট করে আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছেন। এবং থ্যাঙ্ক গড আজকে যারা অন্যান্য ধরনের চরিত্রগুলোকে করে বেড়ে উঠেছেন, তারাও কিন্তু ইকুয়ালি ঝাঁপিয়ে পড়ছেন যে এই ধরনের যে একটু ধুলো কাদা মাখা, একটু গলিতে গলিতে যে জীবনগুলো বাঁচে, সেই চরিত্রগুলো তারাও যেন করতে পারেন। তো যাই হোক না কেন, যেহেতু আমার এই রাস্তাটা আমার দিক থেকে বলি আগে থেকেই তৈরি হওয়া ছিল, তাই আমি কোথাও গুলি মারলাম, কোথাও খুন করলাম, কোথাও গালাগাল দিলাম, কোথাও একটা ক্রাইমের কাজ করলাম। কদিন আগেই যেমন আমার করা হুব্বা শ্যামলের যে চরিত্রটা, যেটা সিরিজে Z5 এ। হ্যাঁ, সেখানেও সেই চরিত্রটা তার আগে মুশারফ করিম করেছিলেন সিনেমাতে, বাপ্তদার medium-এ, সিনেমায়। হ্যাঁ, কিন্তু এই চরিত্রটা ইকুয়ালি সেটাও কিন্তু ওই জনপ্রিয় বা পছন্দের হয়ে উঠলো। এবার এটাতে না কিছু যায় আসে না, অন্তত আমার ক্ষেত্রে বা আমার ধরনের, ইভেন তোর ক্ষেত্রেও কিছু এফেক্ট করে না। এবং আমি বলবো যে বাকি অন্যান্য অনেকেই যারা ভালো সকল গুড ক্যারেক্টার হিসেবে যারা এগুলো করতেন, তারাও কিন্তু চাইছেন এই রক্ত ধুলো কাদা মাখা চরিত্রগুলোর মধ্যে আমার আসতে। একটা জিনিস মনে হয় যেটা তোমরা সাহস দিয়েছো, সেটা হচ্ছে বাঙালিরা তো উত্তম কুমারকে দেখে অভ্যস্ত ছিলেন যে হিরো হলে এরকম দেখতে হতে হবে। অ্যাকচুয়ালি ভেরি গুড। তো তোমরা ওই ভার্সনটা চেঞ্জ করতে Absolutely. না, গেছো, আমি তোমরা- এখানে কন্ট্রাডিক্ট করছি, কারণ এখন যে জেনারেশনটার কথা রুদ্র বলছে, তারা কিন্তু উত্তম কুমার বিভিন্ন ধরনের চরিত্র করেছিলেন, যেটা না, নট আমি অনলি হিরো। outlook wise আমি বলছি বলছি, আউটলুক outlook ওয়াইজ wise, বলছি, একটা নস্টালজিয়া কাজ করে উত্তম কুমার। সেটা হ্যাংওয়ার থাকেই। আর একটা আছে যে মাঝখানে 80s 90s এ একটা অদ্ভুত বাংলা ছবির একটা পিরিয়ড এসেছিল, ওয়ান ম্যান, সবাই সুপারম্যান। তার থেকে কিন্তু ধীরে ধীরে দেশ বেরিয়ে গেছে আমাদের। না, আমি সেটা বলছি না, তো আমি ধরো লোকজন ঋত্বিক সেখানে ঢুকে রোশন গেছে। আর বিক্রান্ত মেসি তো একরকম দেখতে নয়, সেরকম সেটা ভাবে অনেক উত্তম পরে কুমার আবার। আর রুদ্রনীল ঘোষ এক নয়। তো আমরা যেমন হিন্দিতে ওই চেঞ্জটা দেখেছি অ্যাজ অ্যান অডিয়েন্স, যে বিক্রান্ত মেসি ক্যান বি আ লিড অ্যাক্টর। বাংলার ক্ষেত্রে এখনো অনেক সংরক্ষণ রয়েছে, বাংলার ক্ষেত্রে এখনো অনেক সংরক্ষণ রয়েছে। প্রচণ্ড। যে মূল চরিত্র হতে গেলে একটা সিনেমাতে তোমায় কেমনটি দেখতে হবে তার একটা সংরক্ষণ রয়েছে। Exactly. যদিও বাঙালি খুব প্রচুর বই গল্প পড়ে খাজানা আমাদের এই মাটি, তারপরেও কিন্তু মানে আমি যদি এই এক্সাম্পলটা দিই, একটা সময় ছিল যখন টেলিফিল্ম এই ধরনের যে ধরনের সিনেমা হচ্ছে, তার প্রথম বিপ্লবটা কিন্তু হয় টেলিফিল্মে। এবং আজকে যারা বড় বড় পরিচালক হয়ে উঠেছেন Exactly. সিনেমার, This is it. তারা ওই টেলিফিল্মগুলো তৈরি করতেন। এবং মজার কথাটা হচ্ছে, যখন সবাই মিলে কলকাতা চলচ্চিত্র উৎসবে সবাই মিলে বিদেশে সিনেমা দেখতে যাচ্ছে, যখন আমরাও দেখতে যেতাম, আমরা জুনিয়র অন্তত সেই ক্ষেত্রে, তখন তারা যেই সিনেমা দেখে বেরোচ্ছেন এই পরিচালকেরাই, তখন এমন তারা কথা বলছেন, তারা রুদ্রনীল ঘোষ, ওদিকে দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন নিয়ে কথা বলতে বলতে বেরোলেন। কিন্তু যখন সিনেমাটা হচ্ছে, পরিষ্কার দেখলাম যে ঠিক
যে যে গতানুগতিক চেহারাগুলো বা চরিত্রগুলো, এখানে যোগ্যতা বা অমুক তমুক নিয়ে আমি একদম কোনো কথা বলছি না, তাদের পছন্দটা ওই হ্যাংওভারেই ঢুকে গেল। মানে যতক্ষণ ওই চত্বরটায় ফেস্টিভ্যালের মোড়কের আবদ্ধের মধ্যে তারা ছিলেন, ততক্ষণ পারফরমেন্স বেস তারা কথা বলছিলেন। যেই তারা ফিল্ম ফেস্টিভ্যালের চত্বর ছেড়ে বেরিয়ে বাইরে বেরোলেন, সঙ্গে সঙ্গে আবার তারা প্রথাগত জায়গায় চলে গেলেন। এবং আমার বলতে এই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই, মানে গায়ের রং কালো, 5.5 ফুট, এ মাল আবার মূল চরিত্র হবে এটাকে। তখন আমার নিয়ে টেলিফিল্ম একের পর এক হতো, এবং মেয়েদের মধ্যে পাউলি দাম, এটা কালো মেয়ে, মানে সে তো না, এটা একদম ছিল রজতব দত্ত, আমি ভাঙার ক্ষেত্রে বলছি, শঙ্কর চক্রবর্তী, বেনুদা, সব্যসাচী চক্রবর্তী। আমাদের কিছু কিছু করা চরিত্রগুলো হঠাৎ করে যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে, মূল চরিত্র অথচ জনপ্রিয়, আউট অফ দ্য বক্স চরিত্র জনপ্রিয়, সেটার সেই রাস্তাটা প্রথম তৈরি করেছে কিন্তু টেলিফিল্ম। এটা স্বীকার করতে হবে, মানতে হবে, ইতিহাস বললে হবে না। ওই সময় জঙ্গলে হাঁটতে গিয়ে পা ছড়েছে, কারণ প্রথম আমরা হাঁটছি যেখানে গাছ হয়ে রয়েছে, পা ছড়েছে, কেটেছে, রক্ত পড়েছে। তারপর একটা অদ্ভুত সময় এলো যখন বেশ কিছু সাহসী পরিচালক এলেন, তারা যখন কাস্ট করা শুরু করলেন, তখন বাকি আমাদের যারা বন্ধুরা এলেন, যারা পারফর্মার, যারা পারফরমেন্সকেই, তার লুক যেমনই হোক না কেন, এটা সামাজিক লুক হলেই তো হবে, সমাজে যে চরিত্রগুলো বেড়ায়, তারা কোথাও হাঁটবার ক্ষেত্রে, এটা আমরা করেছি বলে বলবো না, এটা সময় তারা লক্ষ্য করলো, যারা অভিনয় বা পারফরমেন্স ভালোবাসেন, জঙ্গলের মধ্যে একটা রাস্তা দেখতে পেলে যে 4-5টা গাছ যেন নেমে রয়েছে, ওখান দিয়ে কেউ হেঁটেছে, তারা ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে শুরু হয়ে আজকের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা হয়েছে, লাল মাটি এরম করে বেঁকে চলে গেছে। সো আজকে সেই পরিবেশটা চলে এসছে, এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সেটা পরিচালনা হোক, চিত্রনাট্য হোক, মিউজিক হোক, সেই রাস্তাটার দিকে যাচ্ছে। আমাদের মনে হয় যে সেই ছেলে মেয়েগুলোকে জড়ো করতে হবে, বাস। ঋষভ, আমি বিইং আ সান্টা ক্লজ, আজ 25শে ডিসেম্বর স্পেশাল শো, তো আমি সান্টা ক্লজ হচ্ছি, আর তোকে যে কোনো একটা চরিত্র বেছে নিতে বলছি, নিজের চরিত্রটা বাদ দিয়ে, সচিন বাদ দিয়ে একটা চরিত্র বাজ, কোনটা করবি? একাডেমি অফ হ্যাঁ, ফাইন্যান্স। অবভিয়াসলি। তুই বসন্ত বিলাপ থেকে বললে কি করে হবে? না, খুব অনেস্টলি আমি কোনো, মানে আমি যখন আরে ডোন্ট, ওইসব বলবি না, এটা একদম বলতেই হবে। এটা সবার উপরে আসতে চলেছে মনে হচ্ছে ঘুরে। না না না, ওই আমি জানি কে। তোর আবার কি করবি? তোর তো পায়েল ছাড়ার কোনো অপশন নেই। না, না। অমিত শাহ কি করে করবি? খালি গায়ে জাঙ্গিয়া পরে ঘুরবি? একাডেমি অফ ফাইন্যান্স। ওদের এবারে জয়ব্রত ভাবতে আরম্ভ করে দিয়েছে অলরেডি না, seriously, আমি- গল্পটা। অ্যাকচুয়ালি জয়ব্রত যখন আমাকে প্রথম গল্পটা বলেছিল, তখনও বলেছিল যে তুমি এইটাও করতে পারো, আবার ওটাও করতে পারো, কিন্তু আমি চাই তুমি সচিনটা করো। অমিতদার চরিত্র বীরেশ্বর আর এটার মধ্যে আমার মনে হচ্ছে যে তোমাকে যেরকম দেখতে, তোমার 6 প্যাক অ্যাবস আছে, আমিও তাহলে ওইটা ব্যবহার করবো আর কি। তখনও এটা বলে তারপর ওইটা ব্যবহার করলে। তখন আমার মনে হয় সব বুঝি, প্রচন্ড যেখানে ট্যাগ নেই, লাচুং, যেখানে ওয়ান প্যাক, সেটা ব্যবহার করে দিল। হ্যাঁ, তো তখনও অমিতদা কাস্ট হয়নি অ্যাকচুয়ালি, তখনও বলেছিল এই চরিত্রটা আছে, এই চরিত্রটা আছে। তখন আমার মনে হয়েছিল যে এই চরিত্র বেশি ফ্ল্যামবয়েন্ট, আর একটা কি হয় যে আমার ল্যাংপয়েন্ট নেই। এটা একটা কারণে এটা খুব ভালো চয়েস, থ্যাংক ইউ। কারণ ওর ওই সিনটা অমিতদার উপর ভাবলাম আমি না। আর একটা যেটা হচ্ছিল যে অমিতা, নো অফেন্স। ধরো আমাকে দেখে লোকে খুব স্নবিশ ভাবে এবং বলে খুব স্পষ্ট উচ্চারণ, বহুরূপীতে থিয়েটার করে এসছে, খুব একটা সবসময় একটা সাত্ত্বিক ভাব নিয়ে চলে। বাট আমি অ্যাকচুয়ালি নর্থ কলকাতায় বেড়ে ওঠা একটা ক্যাজরা ছেলে, এবার সেটা কেউ বিশ্বাস করছে ক্যাচরা নয় গো। কোন চরিত্রটা এড়িয়ে যাচ্ছে ঘুরিয়ে? ওই তো অমিতদার চরিত্রটা, ওটা সত্যি তো বীরেশ্বর বাল। বীরেশ্বর ভাল। হ্যাঁ, ওইটা দেখার পরে আমার মনে হয়েছে আরে বাহ, ক্যা বাত, একটা দারুণ চরিত্র। বাট আগেন অমিতদার ধারে কাছে জীবন নীতি। জীবনীতা। আচ্ছা, জীবন্ত নীতি। কিন্তু তোর এই চরিত্রটার ব্যাকড্রপটা তুই কি ভেবেছিলি? এই মেয়েটা কি করে, মানে একটা তো দেখানো কয়েক হয়েছে। কোটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম জয়কে, কয়েক কোটি। বল। মানে আজ কেন, কিসের জন্য এরকম, হ্যাঁ, কেন প্রচুর হঠাৎ প্রশ্ন করে করেছিল। ওর সাথে প্রেম করতে যাবে, কেন ডিভোর্সে দেখাচ্ছ, যে সাধারণত ডিভোর্সিয়া প্রেম করতে গেলে তার ভয় লাগে, তার মধ্যে এমন একটা লোক, মানে দেখছে এরকম অদ্ভুত একটা লাইফস্টাইল, তার প্রেমে পড়ে গেল জাস্ট কুকুরকে আদর করলো বলে। মানে এত প্রশ্ন করেছিলাম, জয়ব্রতকে অনেক মিথ্যে বলতে হয়েছে। অনেক বলতে হয়েছিল, বাট একটা সাজাতে ওকে হয়েছিল আমাকে ব্যাকড্রপটা বোঝানোর জন্য। কারণ আমি একটা ভুল আছে যেটা কেউ বলেনি, যেটা আমার মনে হয় মিস্টেক, যেটা জয়ব্রত মানে ধরেনি, তোমরা কেউ ধরনি,
যে পেট লাভার হয় সে এক বাটি বিস্কিট কুকুরকে খেতে দেয় না, কারণ সুগারে সব থেকে বেশি প্রবলেম হয়, সুগার দিতে নেই। না, নানা রকম পেট লাভার আছে। এইটা না, 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 সবাই যে জানে তা নয়। আমার মা আমি না থাকলে, আমার মা আরে পারলে আমি না জি থাকলে, বিস্কুট খেতে দিচ্ছে দেখেছি। আমার মা আমি না থাকলে আমার পেটকে মাঝে মধ্যে সন্দেশ খাওয়াতে ভালো। চকলেট খাইয়ে দেয়, বাটি বিস্কিট দিয়েছো খাওয়াতে আমাকে। তার কারণ হচ্ছে চকলেট খাইয়ে দিতে দেখেছি আমি। বিস্কুট ছাড়া কিছু ঋষভদার বাড়ির পাশে যে একটা দোকান, এবার আই থিঙ্ক যে সবচেয়ে মোস্ট টকড অ্যাবাউট অ্যাক্টর এই এত ফাইন আর্টসের মধ্যে সেটা হচ্ছে কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু ওই যে অমিতার উপর রেগে যাওয়ার সিনটা, এত সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং করতে, এবং এবং রুদ্রনীল ঘোষকে আমি অন শট রুদ্রনীল ঘোষকে ভয় পেতে দেখেছি, কি অভিনয় করছে, এর সাথে তো আমি পারবো না। আমি তো এগিয়ে তো রাখিনি এবং কৃষ্ণেন্দু চেঞ্জ হয়েছে সেটাও কেউ মানে ধরেনি। কৃষ্ণেন্দু একজন না দুজন। হ্যাঁ, ওটা সেই একতা কাপুরের সিরিয়ালের মতো। 4 বছর ধরে হয়েছে তো, কৃষ্ণেন্দু বড় হয়ে ভুলে গেছিল, পরে আরেক ওর ছেলে গিয়েছি। আমরা একটা ছবি করেছিলাম, সেটা 7 বছর ধরে করেছিলাম। কে তুমি আর রুদ্রদা? বাপ্পাদার ছবিটা তোমরা দুজন কমন ছিলে যেখানে তোমরা একটা দুজন করেছিলে কাঁটাতার। তো কাঁটা তার করেছিলাম, সেটা হয়ে গেছিল, আমি ঠিক আছে, ভেবেছিলাম সোমবারের পর আমরা 6 মাসের মধ্যে। কিন্তু আমরা একটা ছবি করেছিলাম 7 বছর ধরে, মানে রুদ্র বোধহয় 1 বছর এক্সট্রা করেছি। রাগ ধরছে। কোনটা টুম্বারের পর ভেবেছিলাম বিদ্রোহী, বাকি বাকি। আমি যে ছবি করি সেটা 4-5 বছর পরে রিলিজ। এই আমারও কোনোটা এক বছরে হয়। লাস্টে যে পাগলটি ঢুকলেন, পাগল আপনারা পলিটিক্যালি কারেক্ট থাকতে বলছেন, সেই মানসিকভাবে ভারসাম্যহীন যিনি ঢুকলেন, তার একটা আঙুল নেই। এবার যে গল্পটা মন দিয়ে দেখছে বা দুবার দেখছে, তার পক্ষে এই আঙুলটা কেন নেই সেটা বোঝার তোর অ্যাজ আ ডিরেক্টর একবারও মনে হলো না, লোভ লাগলো না একটু আন্ডারলাইন করি? না, সেটা মনে হয়নি আমাদের এটাই মনে হয়েছিল, কারণ অনেকে কিন্তু ধরতে পারেনি। অনেকেই ধরতে পারেনি, কারণ এটা আমরা রাইটিং এর সময় আমরা ভেবেছিলাম যে এটা আন্ডারলাইন করবো না, কারণ ওইখানে যেটা করতে পারতাম আমরা মানে flashback-এ আমার যেতে কিন্তু পারতাম। মানে আমি খুব লেম্যান হিসেবে ছবি দেখি, বুঝতে পেরেছিস? মানে আমি ওদের মতন অত পড়াশোনা জানা অভিনেতা নই কিছু, আমি ভীষণ লেভেল, এবং আমার না ওই আন্ডারলাইন না করার জন্যই খুব মজাটা লেগেছে। সেটাই তো, কিন্তু মানে দর্শক সেই হিসেবে সময় আর কি। ডিসাইড করা, কারণ হচ্ছে কি ওখানে দুটো অপশন থাকে, এক হচ্ছে কি আমরা ফ্ল্যাশব্যাকে যেতে পারি, হ্যাঁ। যেই আঙ্গুল কেটে দিয়েছিল ওটা ওখানে দেখানো, কিন্তু এই ট্রিটমেন্টটা খুব পুরনো হয়ে গেছে, এবং এই যে আন্ডারলাইন না করে ছেড়ে দেওয়া এবং অডিয়েন্সের পারসেপশনের ওপর ছেড়ে দেওয়া, যে যেই বুঝতে পারলো বুঝলো, যে বুঝতে পারলো না সে লোকের সাথে আলোচনা করলো, এই আন্ডারলাইন না করার জন্য যেটা হচ্ছে ওটা নিয়ে আলোচনা হচ্ছে, যে এই পাগলটাকে তুই বুঝতে পেরেছিলি, তো দিস ইজ মেকিং আ টকিং পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সৌরভের স্ত্রী মারা গেল, সেই স্পটেই বীরেশ্বর এসে এবং রুদ্রদা এসে জয়েন করলো। এই যে স্ক্রিপ্টিং এর বা স্ক্রিন প্লের এই টুলগুলো, এগুলো কি অভাব থেকে তৈরি হওয়া নাকি স্ক্রিপ্টিং লেভেলে তৈরি করা? স্ক্রিপ্টিং লেভেল থেকেই সেটা ছিল, কারণ আমার মনে আছে অদ্ভুত সুন্দর, তাড়াহুড়োর মধ্যে শুট হচ্ছে এবং নক হলো, 3 জন তাকালো, আবার আমরা জাম্প আবার করলাম। আমরা এই স্পেসে ফিরে এলাম। টক অ্যাবাউট সিন এটা না, গাড়ির একটা ইয়ে ছিল, আমি গাড়ির একটা ছিল, গাড়ির একটা আওয়াজ হয় এবং আমি গিয়ে সেখান থেকে জানালায় দেখি actually আমরা ওই ক্লাইম্যাক্সে ঢুকি। আমি এবং তোমায় এটা একটা আমার প্রশ্ন নিজে যেটা করবো। আমি বহু যারা খুব মানে বহুদিন ধরে সিনেমা দেখছেন, সিরিয়াসলি সিনেমা দেখছেন, যারা একটু পণ্ডিত একদম বোঝেন, তারা প্রত্যেকেই আলাদা করে এই সিনটার কথা বলেছে, যে মনে হচ্ছে একটা লিরিক্যাল সিনেমা দেখছি, হঠাৎ করে একটা অদ্ভুত লিরিক্যাল কিন্তু জোনে একদা আমাদের নিয়ে আমার ভীষণ চলে যায়। master stroke মনে হয়েছে। কোথাও সেখানে খুবই। কোথাও সেখানে থিয়েটারের ফরম্যাট সেটাও ঢুকে পড়ে, আবার খুব সুন্দরভাবে সেখান থেকে বেরিয়ে যায়, এবং ওই ছোট্ট দৃশ্যটার মধ্যে জীবন বলে যে চরিত্রটা এতক্ষণ ধরে আমরা দেখছি, তার প্রতি দৃশ্যটা শেষ হয় আর জীবনকে মানুষ খুঁজতে শুরু করে অন্যরকম ভাবে, এবং ওইটুকু ম্যাজিক্যাল জায়গা, Magical, master stroke দরজা ওটা। ধাক্কা মারা, তার স্ত্রী জয়া করেছিলেন ওই চরিত্রটা, কি বিভৎস বাবা তিনি সিনটা। পড়ে গেলেন, এরা ঢুকলো ওই জোন থেকে, এবং লোকের না এটা অসুবিধা হলো না যে কি করে এরা এলেন, সিল্কের মতো এত সুন্দর সিঙ্ক, যা সোফায় বসে একটা আলোচনা, এবং সেখান থেকে এই দৃশ্যে ঢোকে, এবং তারপর দাম দাম বিবিপ গাড়ির যেই হর্ন, একটা গাড়ি তাকানো। ঢুকছে, জাস্ট সকলে বিস্ফোরিত ভাবে তাকানো যে এই রে, ঠিক তারপর শুরু হয়ে গেল দৃশ্যটা। মানে সেটা আমার নিজের মনে হয়েছে যে এটা বিউটিফুল। আর আরেকটা জায়গা আমি নিজে বলবো, যেখানে সবাই গুলি খেয়ে
পড়ে রয়েছে, যেখান থেকে উঠে গিয়ে আমি মদের বোতলটা লুকোচ্ছি, যখন একদম টপ শট নেওয়া রয়েছে, আমার নিজের দেখে ভালো লাগছে। কারণ টপ শট সেখান থেকে তো মানে অভিনেতারা নিজের মুখের যে এক্সপ্রেশন সেইটাকে অনেক বেশি করে খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন সারাক্ষণ। কিন্তু এখানে আমি যতবারই দেখেছি আমার নিজের মনে হয়েছে যে লোভের জন্য একটা মানুষ কোন জায়গায় যেতে পারে, এবং সেখানে মনে হচ্ছে যে এগুলো জামা কাপড় পরে আছে, মানুষ নয়। প্রত্যেকটা চরিত্রই তো তার নিজের লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করেছে। এইটা তো একদম যেখানে পায়েলের মাথা থ্যাতলাচ্ছে। থ্যাতলাচ্ছে এবং তারপরে সে ওকে ক্রস করে যাচ্ছে এবং সেটা এত কুল, হ্যাঁ আমি বলছি ওটাই যে হাঁপানি ছাড়া আর কোনো এই যে এক্সপ্রেশন নেই আমার সেখানে। যে মনে হচ্ছে যে একদম ওপর থেকে শটটা, এটা কোথাও যেন মানুষ দেখছে যে এটাই লোভের পৃথিবী, যেভাবে শটটা নেওয়া। একদম একদম। এবং ম্যাসাকারটা হয়ে রয়েছে। ম্যাসাকারটা হয়ে রয়েছে, কোনো খারাপ লাগা নেই, কোনো বিরক্তি নেই, অ্যাজ ইফ খুব সাধারণ একটা ঘটনা, খুব সাধারণভাবে দীনবন্ধু সে মুভ করছে, তার কাজ এটাই তার কাজ, সে নিজে কিভাবে বাঁচবে, তার ফিরে এসে কোনো কিছু করবার নেই। বাট ইউনিক কর্পোরেশনের জায়গা, সেটা না বললেই নয়। বাসের দৃশ্যটাকে যেভাবে লে করে আস্তে আস্তে গল্পটাকে বলে ঢোকা, আমার নিজের মনে হয়েছে যে ওই পরিচয়গুপ্ত প্রথমে জানিয়ে দেওয়ার পরেও, খুব ভালো। তারপরেও পরিষ্কার একটা অন্য গতি দিয়েছে। আমরা কন্ট্রাডিক্টরি প্রশ্ন করতে চাই, মানে এটার হ্যাঁ, থেকে বিপদে পারে। সেটা হচ্ছে জয়ের ফার্স্ট সিনেমা। জয় এমন একটা সাবজেক্ট বেছেছে, এবং এই প্রশ্নটা আমি অনেকদিন ধরে করতে চাই, যেখানে এত খুন, এত মার্ডার, মাংস, আমার ভয় লাগেনি যে আমাদের সেন্সর বোর্ড কি করে দিয়ে হচ্ছে তো 54টা তো কাটছে। আরে 200টা ভেবেছিল। হ্যাঁ আমি বলছি, মানে ফার্স্ট হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে রুদ্রদার সাথে কাজ করতে কি ভয় পেয়েছো? এইটা হচ্ছে বিপদে ফেলা। এটা ও তো প্রথম গেছিল রুদ্রদার। আমি তো না, রুদ্রদার কাজ জন্যই তো করবে। হয়েছে সবকিছু। এবার একটু বলো, সেটা তো দর্শক জানে না। আর প্রথম তো ভয় পেয়েছিলাম, তারপর দেখলাম যে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এবার আমার একটা সিরিয়াস না, প্রশ্ন। এইগুলো- না না সিরিয়াস না, আমাকে এই আজকে আপনাদের সকলের সামনে বলতে হবে, সেটা হচ্ছে এই দুঃখী কমিটি যা বলে বাড়িতে এসে পরিষ্কার আলোচনা করবার পরও এত খেয়ে গেছে ওরা। রাত্রিবেলা যে 9:30 বেজেছে, তো আমি কোনোভাবেই চাইতাম না যে আলোচনা, মিটিং, দুঃখযোগ্য সিনেমা হবে, গরিবের পাশে গরিবরা দাঁড়াবে, এই যা আকুল আরতি 9টার মধ্যে শেষ করে দিতে। কিছুতেই ওরা যে কোনো না, ওটা ঠিক হলো। বলছি দেখো দাদা, এটা বলে ঠিক ঘড়িটাকে না ঠিক 9:30 পরে নিয়ে গিয়ে তারপর পরিষ্কার আঙুর শুকিয়ে গিয়ে যে কিসমিস হয় সেটা মুখ করে আমি তাকিয়ে থাকি। খেয়ে যেতে পারি বাড়ি? না এটা বলতে হতো না, আমি রেগে গিয়েই বলতাম কি খাবি? হ্যাঁ দেখি। হ্যাঁ, দেখো ঠিক আছে, যা খেয়েছে ছবি তৈরি হওয়ার আগে যতটা খেয়েছে ওই বাজেট শোধ করে দেওয়া উচিত। জানি না এখনো পর্যন্ত গরিব দুঃখীরা যা যা করেছে, এরপরে ছবি করতে গেলে আর কিছু ব্যাচবার মতো আছে ভাই তোদের? এবার একটা সত্যি কথা বল, পারবি এই প্রশ্নটা? তুই নিজেই উত্তরটা জানিস কিনা আমার সন্দেহ আছে। কি বলো? কতটা বার খেলি? বার খাইনি। এটা আমি বলতে এটা আমাকে যেদিন ট্রেলার লঞ্চ করেছিল সেদিন সত্যি কথা বল কি? সৌরভ দা দুজনেই বলে দিয়েছিল যে এখন মনে হবে প্রচুর লোক ফোন করবে, প্রচুর লোক যোগাযোগ করবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, নিজে পাটা মাটিতে রাখতে হবে। সেটা আমি রেখেছি এবং সেটা ইজি আমি রাখতে চাই। সেটা? কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি ভয় লাগছে। না আমার কাছে, কারণ আমি ভেবেছি যে আমি যেমন আগেও ছিলাম এখনো তেমনই আছে। আজকে তুমি জানো যে আমি র্যাপিডো করে এসেছি, কারণ আমার স্কুটিটা খারাপ। কিছুদিন পরেও দেখতে হবে আমি তোর ওই আমার ওই স্কুটিটা আছে? ফেরার সময় কি করবি? ফেরার সময় তোমাদের কারো গাড়ি করে ওইটাই তো করে, ও তো এইটাই করে। দাও, আমার তো নিজের গাড়ি নেই। আচ্ছা তো ঠিক আমার আছে, তুই গাড়ি কার গাড়িতে যাবি আমি লাস্টে কৃতজ্ঞতা স্বীকারে সেটা অ্যাড করে দেবো। এই রুদ্রদার গাড়িতে যাও। শুরু করেছিল আমার বাড়ি থেকে খেয়ে, শুরু করেছিল, এখন ওই লাচু হয়ে গেছে। না, রুদ্রর গাড়িটা সব থেকে বড়, তাই না আমি আর মাঝখানে কথা বলতে চাই, এই একাডেমি অফ ফাইন আর্টস আমার কিন্তু করার কথা নয়। হ্যাঁ, প্রথম দিন সৌম্যর অফিসে আমি যখন স্ক্রিপ্টটা শুনতে যাই, আমি জানি না ওটা টেনশন থেকে করেছিল নাকি কি, একটা বিচ্ছিরি অ্যাটিটিউড লেগেছিল। বলেই দিয়েছে, একটা সিগারেট ধরলো, ছোট সিগারেটটাকে এমন করে বার করলো মনে হচ্ছে সিগারেট খাচ্ছি, এবং তারপরে ও গল্পটা যেরকম আমি ন্যারেট করেছে, ওকে 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। আমার খুবই লেগেছে যে একদম নতুন একজন মানুষ সে সিগারেট খাচ্ছে, বুঝলে সরদা, মানে ধরতে পারছো তো? হ্যাঁ, এরকম করে করে করেছে। আমি করবো এই এত অ্যাটিটিউড, এই ওই তার কারণ আছে। দাঁড়া। কারণ তার আগে রুদ্র ঘোষ আমাকে পারমিশন দিয়েছে সিগারেট খাওয়ার সামনে। ও
ও চেষ্টা করেছে, ও খেয়েছি আমি ভর্তাটা। আজকে আমি রেসপেক্ট করবো। তারপর তারপর ফোনে আমি বলেছি আমি করবো না। 3 মাস কিন্তু আমি নাতেই ছিলাম, কিন্তু থ্যাংক গড যে ও তখনও হাল ছাড়েনি। এবং অবভিয়াসলি রুডির বিশাল বড় কৃতিত্ব আছে এটা। এই যে সবাই অমিতের যে- ক্ষেত্রে এটা জোর দিয়েছিলাম তোকে আমি। পায়েলের ক্ষেত্রে, পায়েলদির ক্ষেত্র তো সেই ক্ষেত্রে ওই একটা বিষয় রুডির জন্য অ্যাকচুয়ালি আমি এখানে আজকে বসেছি। থ্যাংক ইউ। তারপরে অ্যাকচুয়ালি পরে বুঝেছি তুই ইন্দোনেশিয়া পৌঁছে গেছিস ভাই, লাচুং দেখতেছে। ওটা অ্যাটিটিউডে না, ওটা অ্যাকচুয়ালি ওর কনফিডেন্স। ওর আর্টের প্রতি একটা অদ্ভুত ইনেট কনফিডেন্স আছে, যেটা ওভার কনফিডেন্স না, সেটা কিন্তু কনফিডেন্স। যেটা আমি পরে বুঝেছি ওটা ওর কনফিডেন্স ছিল। এই দেখ কিভাবে পরে ছবি বুকিং করছে, দেখ প্রশংসা করে। হ্যাঁ, যেটা আমার ও এখন প্রডিউসার অলরেডি বুক করে ফেলেছে। ঋষভ, আর কি কি দেখাবি বলে দে। বাদমটা হেলে এই সবাই হাঁটছে, তখন মনে হয়নি যে আমি চেঞ্জ করি, আমি কি বাথটাব পরে হাঁটছি, কেমন দেখতে লাগবে? বাথরুম সবাই, হ্যাঁ বাথরুম পরে হাঁটছি, স্লো মোশনে বাকিরা সবাই কেত মারছে, আমার কেমন লাগবে দেখতে, কেমন? আমার ওটাই মনে হয়েছিল যে এ তো আলাদা করেই দিল আমাকে। আমরা সবাই তো আলাদা হতে চাই একদম, যাতে চরিত্রগুলো আলাদা আলাদা দেখতে দেখতে লাগে। বড় বিউটিফুল ফ্রেম ওটা। আমার ওই ফ্রেমটা ওটাই তো রিজার্ভার ডগ। আমার নিজের পরিষ্কার মনে হয়েছিল যে ফেটে গেছে ওখানে পরিষ্কার ফেটে গেছে, মানে আমি দর্শকের রিয়াকশন তাই বুঝেছি। একদম। এবং ওই একটা সিনেই সবাই কিন্তু ক্যামেরার দিকে ডিরেক্ট ফোর্থ ওয়াল ব্রেক করে তাকিয়ে ইয়ে করে দাঁড়িয়েছিল। ওটা আমার দারুণ লেগেছে, মানে খুঁড়ে কখনো ওই বাথটব কি জানো বাথরুম, তো সমস্ত জামা কাপড় পরে কখনো ওই হাঁটেনি। বাথরুমটাই পায়েলদি লুক সেটে ইউজ হয়েছে। আচ্ছা, আচ্ছা বলছি যে ওটা কি তোদের কেনা না ওটা অন্য কারোর জায়গা থেকে না, ঝেড়ে না, দিয়েছিলি? ওটা সত্যি কথা ওটা জেডব্লিউ ম্যানের থেকে আজকে ঝেড়ে না, আজকে কৃতজ্ঞতা স্বীকার করি। ওয়েস্টিনে আমি একদিন গেছিলাম এই ফিল্ম ফেয়ারের জন্য, সৌরভদার সাথে একবার গেছিলাম। তুই ঝেড়ে এনেছিলি? ওটা ওয়েস্টিন থেকে ঝেড়ে আনা। আমি ওয়েস্টিনের আপনারা প্রতি কৃতজ্ঞতা শুনতে পেলেন, কেন চুরি ডাকাতে নিয়ে এত ছবি করে? কেন চুরি ছাড়া কাজ নেই এটা আমাদের। ও ওয়েস্টিনেও ওই দিনকেও ও সৌমর সঙ্গে আমার পেছনে পড়েছিল। আমি বলছি হ্যাঁ বলো বলো বলো, তখন সেদিনকে সোয়েটার অ্যাওয়ার্ড পেয়েছিল ও তখন। তাই কি? হ্যাঁ, তখন সোয়েটারের কথা যখন হয়েছিল, হ্যাঁ তখন আমাদের লাগতো এটা ওয়েস্টিন, এটা আমি নিয়ে এসেছি। পয়সা নিতেই চুরি করেছে। হ্যাঁ, পয়সা- সোয়েটার যখন হয়েছিল তখন। তো এই যে দলটা, জয়ব্রতর পিছনে তো একটা ডেডিকেটেড টিম ছিল, একদম, সেই সবাই- দলটা আর বদলাবে না তো? না, এরাই থাকবে, যারা যাদের পাগলামির উপর ভর করে জয়ব্রত এগিয়েছে তারাই থাকবে। তারা এক একজন কিন্তু এক একদিকে চলে গেছে রাহুল অলরেডি। সবাই SRFTI, সবাই পাস আউট, সবাই বেটার ক্যারিয়ার রয়েছে প্রত্যেকের। ডিওপি অলরেডি সাউথ কোরিয়া, রাশিয়া, জাপান ঘুরে এসেছে, ওকে দেখা যাচ্ছে না। ও তো শুধু লেচু, আর ও তো তাকিয়ে হলো মুতে আসি করে আগের এসেছে। দিন ওর সঙ্গে কথা হচ্ছিল অ্যাকচুয়ালি যে ওর এই স্বপ্নটা শুধু ওর নয়, কিন্তু ওর সঙ্গে এই এতগুলো বাচ্চা এবং সবাই ভেবেছে আমার, এবং সবাই ওকে না এরকম করে তুলে রেখে দিয়েছে যে ও হচ্ছে আমার ক্যাপ্টেন, আমরা হচ্ছি ওর সোলজার, এরম ভাবে। তো আমি ওকে বলছিলাম যে তুই যখন ছবি করবি বা যা কিছুই করিস আগে থেকে ওদেরকে জানিয়ে দিস যে এই উইন্ডোটা কি ফাঁকা নিতে পারবি, তাহলে আমরা চল আবার একসাথে করবো। এটা আমিও বলেছি। এবং একটা কথা না বললেই নয়, যে যে ঘটনাটা মানুষ সাপোর্ট করে দিলেন এই ছবিটাকে, কোথাও একটা মানে একটা বিপ্লব হলো। এফটিআই বা SRFTI এখান থেকে এত গুণী ছেলেমেয়েরা নানান ধরনের কাজ শিখে যে বেরোন। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো সেইভাবে পয়সা নেই, সবসময় সব সাহায্য পাওয়া যায় না, এই সমস্ত বিভিন্ন কথা শুনতে পাওয়া যায়। এবং অবশ্যই বেটার রোজগার, বেটার এক্সপোজার কে না চায়। তো অনেকেই বেরিয়ে যান ভারতবর্ষের অন্যান্য যেগুলো বাংলার মতোই আরো গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি আছে, সেখানে অনেক সময় চলে যান বেশিরভাগ ক্ষেত্রে। কোথাও যেন একটা আমার নিজের এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের SRFTI যারা ডিরেকশন স্ক্রিপ্ট বা যারা ক্যামেরার বা সাউন্ডের যারা বিভিন্ন রকমের কাজ করছেন, কোথাও যেন একটা তাদের ক্ষেত্রেও তার বাবা মায়েরাও হয়তো বলতে পারে যে ওই তো তোদের ইনস্টিটিউটের আর একটা টিম তো এইটা করলো, তাহলে তুই করে বাড়িতে থাকতে পারবি না। কোথাও একটা হয়তো বাইরে অনেক কেরিয়ার রয়েছে, অনেক কিছু থাকতেই পারে সবকিছু, কিন্তু কোথাও একটা পরিযায়ী হওয়ার থেকে নিজের বালিশ ওই একটু ঘাম মাখা ওই বালিশটা অনেক দারুণ লাগে, একটু চটা দেওয়ালটা কোথাও একটা, আমার সেটা বোধহয় সামাও ও এই টিমটা করে ফেললো জয়ব্রতদের। আমাদের এটাও একটা প্ল্যান ছিল না বাংলাতেই ছবিটা বানাও,
মানে এই অন্য ধরনের পরের ছবি আপনি কি করছেন, মানে বাংলা না কোরিয়ান না বাংলাতেই ইন্দোনেশিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাতেই করব। সৌরভ আমার বলছি একটা- পরের ছবিটা উনি কি করছেন? আমি একটাই প্রশ্ন বলছি, রিলিজের আগের দিনও আমায় ফোন করে ওদের ভুলভাল কথা খিস্তি খেয়েছে ওরা। আমি বলছি এই যে সাফল্য, এরপরেও কি একই খিস্তি খেতে চলে হ্যাঁ, আজকে সকালে খেয়েছে, আজকে সকালে খেয়েছে। আবার শুধু কি কিস্তি জন্য আমার ভাল লাগে। নেটওয়ার্কটা আবার সাহায্য করেছে ওকে, একে তেড়ে কিস্তি দিচ্ছি, তার মাঝে নেটওয়ার্ক ঠিক আছে পাচ্ছি। এই যে যত চরিত্র আছে, এই যে চরিত্রের যে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু জয়ব্রত সব নিজে, নিজে সব সব নিজে। এই যে ডান্ডা তোরটা আমারটা তো বেশি করে, আমারটা বেশি করে, আমারটা বেশি করে। আমি ওর সাথে SRFTI এর ওই সময়টা আমি ওকে দেখেছি যখন ছবি শেষ হয়, সেই জন্য আমি বলছি আমারটা বেশি করে। ওর গ্রিড কম, এটা সত্যি, ওর গ্রিডটা কম, ওর লোভ কম, যে না আমি স্কুটিতে চড়েই যাব, আমার গাড়ি কিসের দরকার উপর নেই। লোভের কথা বলছিস? ওর টাকা পয়সা বিষয়ই নয়, সুদীপদার মতনও বিষয়ই নয়। অন্যান্য জিনিসের উপর লোভ তো আছে, সে তো বুঝতেই পারছি, যুক্ত আলোচনা। আজকে এই চৌকোটে প্রায় মানে ম্যাকগাফিন, তুমি যদি আমাকে কখনো একটা ম্যাকগাফিন দাও, আমি বলবো না না দাদা রেখে দাও, বোতেটা এত দামি। নিয়ে চলে যাবে। ও তো দাদা ম্যাকগাফিন, ও বালিতে গিয়ে কি করেছে? তুই বুঝতে পারছিস না, আর্ট সেক্টরে আমি তো লিমিটেড নিয়ে গেছি, 4 জন সবাই টুফো বলে ঢুকেছে, আমি উত্তেজিত হয়ে গেছি। তারপর দেখি টুফো বান্ডেল গুলো আমার শেষ। আরে তুমি কোথায় আছো দাদা? আমাদের ধাপার একদিন শুটিং এর পর এমন ভালো শুট হয়েছে, আমি তো জানোই কিরকম। আরে ব্রিলিয়েন্ট, আজকে আর শুট করবেন না। 38,000 টাকার খাবার দাবার খেয়েছে, আমি দিয়েছি টাকা। আমি একা খাইনি শুধু, ওদের পুরো 40 জন মজা করেছে, আর 38,000 টাকা আমার গেছে। ছোড়া বলেছে। এবং ও সেম, ও বীরের সনাতন প্রচন্ড মাংসাশী, মাংস খেতে ভালোবাসে, এবং ও সব খেতে ভালোবাসে। হ্যাঁ, ও প্রচন্ড, ও এটা এই যে ডান বান গুলানো যেটা আর কি দীনবন্ধুর চরিত্রে, এটা ওর অ্যাকচুয়ালি ডিসলেক্সিক এই সাইডটা, এটা ও তো নিজের যত এলিমেন্টস আছে, মানে ওই যে আমরা বলি অভিনেতা হিসেবে আমরা সবসময় পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, পার্সোনাল টাচ দিই, ও ডিরেক্টর হিসেবে ওর যা যা পার্সোনাল ইচ্ছে, ওর ইচ্ছে করে খুন করতে, ও খুব ভালোবাসে, কিন্তু করতে তো পারবে না, সিনেমায় দেয়। মশা টশা প্রচুর মেরেছে, দুটো মেয়ে চরিত্র তুমি তো ক্রিয়েট বার করে দিয়েছে মশা মেরে, বিরাট খুন। যত রকম মরবিডিটি দুটো আছে মেয়ে চরিত্র মনের মধ্যে করেছো, পুষে রেখেছে, দুটো মেয়ে আর চরিত্র সিনেমা তুমি করে বের করেছে। কন্ট্রাস্টে ভেবেছো, মানে একজন ভয়ঙ্কর বোল্ড আর একজন ভয়ঙ্কর নিরীহ, তো এই কন্ট্রাস্টটা কিভাবে ভাবলে তুমি? মহিলাদের দুই ধরনের, সেই এটা তো উত্তর আমি দিই। ও এক সময় দুটো প্রেম করছিল, এক সময় সেই দুটো প্রেম দুটো কন্ট্রাডিক্টরি ছিল। একটি মেয়ে ছিল এরকম ঘরোয়া সুন্দর সুশ্রী, আর একটি মেয়ে ছিল বোল্ড। তো ওই যে দুটো পরোয়া। হ্যাঁ, ওই দুটোকে ও আলাদা আলাদা করে দুজনকে ভাগ করে দিয়েছে। রুদ্রদা, তোমার এই বছর এক তো সারপ্রাইজ হিট একাডেমি অফ ফাইন আর্টস, আমাদের কাছে সারপ্রাইজ না হলেও বাকিদের কাছে, এবং ধূমকেতু তোমার একটা বিশাল প্রশংসা হয়েছে। তুমি এবার ডান বাগ গুলিয়ে শুধু অভিনয়টা কবে করবে মন দিয়ে? আমি তো অভিনয় করি, আমি এই প্রশ্নের জায়গা থেকে পরিষ্কার খুব সোজা একটা উত্তর, যে সেটা হচ্ছে ধর তোর ক্ষেত্রেও তো একই কথা বলা যায়, বাকি ধর আমাদের প্রচুর বন্ধু বান্ধব রয়েছেন, এটার জন্য আমার অভিনয় করবার আমি সময় পাচ্ছি না, এটা কোথায় কে বললো? বলেনি তো। প্রত্যেকের তো আলাদা করে জীবিকা, আমার যেমন ধর ফ্যামিলি নেই, আমার স্ত্রী নেই, ফলে আমার কাছে তো একটা বাড়তি সময় ডেফিনেটলি থাকে। বাবা মা নেই, তারা চলে গেছেন পৃথিবী থেকে, তার সঙ্গে সঙ্গে ধর আমার এখনো পর্যন্ত ধর আমার বিয়ে হয়নি, তো এটাও তো একটা এনগেজমেন্ট এবং একটা দায়িত্ব, ঠিক আছে? তো ফলত আমার কোনো রকম অসুবিধা তো হয় না, এবং আমার রাজনৈতিক ধর কাজের জন্য আমি অভিনয়ের কাজ ছেড়ে দিচ্ছি এরকম তো জানা যায় না, এরকম অবস্থা হয়ও নি। প্রত্যেকেরই আছে, কেউ ছাত্র, কেউ মহিলা রয়েছেন, কেউ পড়াশোনা করছেন, কেউ ব্যবসা করছেন, বা কেউ অন্য কোনো কিছু করছেন, তাদের তো একটা কাজ থাকেই। আমার ভালোবাসার যে জায়গাটা সেটা হচ্ছে পরিষ্কার অভিনয়, আর আমার রাজনৈতিক ক্ষেত্রটা আমার কাছে দায়িত্ব। ঠিক যেমন ধর তোর কাছেও বল, বা বাকি আমাদের বাকি অন্যান্য বন্ধু বান্ধব রয়েছে, আর এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই মাটিতে একদমই নতুন কোনো কিছু না। আমি যদি সেই অনিল চট্টোপাধ্যায় থেকে যদি শুরু করি, বিপ্লব চট্টোপাধ্যায় থেকে শুরু করি, সৌমিত্র চট্টোপাধ্যায় হোক, সব্যসাচী চক্রবর্তী হোক, কোনো কিছু ম্যাটার করেছে কি? করেনি। আমার নিজের যেটা মনে হয়, রাজনীতি যেন পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে কখনো অন্তরায় না হয়ে দাঁড়ায়, এমন একটা সহজতা তৈরি হোক।
আমার নিজের এইটুকুটা মনে হয়েছে, বাস সেইটুকু কন্টিনিউ করতে পারলেই হবে। এমন তো মানে কেউ বলছেন যে আমাকে বললেন তুমি কাজ করো, আমি বললাম যে না আমি মিছিলে হাঁটছি বা কালকে হাঁটবো বলে আমি এটা করছি, তা না, কাজ ভাগ করা যায়। আমি একটা মিছিলের জায়গা থেকে আমি সেকেন্ড মিছিলটায় চলে যাব, কোনো অসুবিধার জায়গা নয়। তো এই ডান বাম বা যে কোনো জিনিসের জায়গায় হোক না কেন, সেটা মানুষের পছন্দ, মানুষ তার নিজের মতো করে পাল্টায় বদলায়, সেটাই আমরা হয়ে আসছে দেখছি। কিন্তু ভালো থাকাটা দরকার আর পরিষ্কার, একদম শিল্পটাকে বাঁচিয়ে রেখে দেওয়া উচিত ওইখান থেকে। শুধু শিল্প বলে নয়, যে কোনো শুধুমাত্র আমি বলছি ফিল্ম বা ইয়ের জন্য নয়, যে কোনো কাজের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিটি মানুষের তাদের নিজস্ব একটা রাজনৈতিক সচেতনতা আছে, কোনো একটা ডান বাম কিছু একটা আছে, যেটা কিন্তু অদ্ভুতভাবে আমাদের এখানে আমরা যে 6-7 জন বসে আছি বা ক্যামেরার ওপাশে প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মতামত আছে এবং সেটা কন্ট্রাডিকশনও আছে সেটা নিয়ে, কিন্তু সেটা কোথাও কখনো আমাদের বন্ধুত্বে কিন্তু অন্তরায় না, ব্যক্তিগত ক্ষেত্রে কাজকেও ক্ষতি করেনি। মুশকিলটা হচ্ছে যেটা এনমাস হয়ে যাচ্ছে যখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, সেটা এই তরজাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই জায়গাটা তো শুধু ওই জায়গাতে হবার না। তাহলে আমি যদি বাজারে যাই, আমি বাজারে গিয়ে জিজ্ঞেস করছি যে 1 কেজি আলু দিন তো, ধরান আপনি কি সিপিএম, আমি বিজেপি, তো আপনার থেকে আলু কিনবো না। আবার হয়তো কেউ গেলেন গিয়ে হয়তো বললেন মাছ দিন, আপনি কি তৃণমূল করেন, আমি এত আপনার থেকে মাছ কিনবো না। এটা হলে তো সমাজ চলবে না, এটা হলে তো জীবন চলবে না। চলাচল করে দিলে কি করে চলবে? একদমই। আমার নিজের এটা মনে হয়েছে যে পরিষ্কার, অন্তত আমি বলছি শিল্পের ক্ষেত্রে জায়গাটা অত্যন্ত একটা সফট জায়গা, এবং সেখানে না এই ধরনের যে কোনো কাজের ক্ষেত্রেই এইগুলো উঠে গিয়ে যদি অন্তত, আমি যেহেতু কনসেন্ট্রেট করছি আমাদের একদম সিনেমার ক্ষেত্রে আরো ভালো ভালো কাজ হওয়ার ক্ষেত্রে, সবাইকে কাজ করতে দেওয়া হোক, যে যতটুকু নিয়ে আসতে পারছেন তার মেধা সেটাকে নিয়ে তারা। সমস্যাটা হচ্ছে চাপিয়ে দেওয়াটা, যে আমরা ডেমোক্রেসির নামে যা করছি, যেসব জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের উপরে, সেগুলো কি আদৌ ডেমোক্রেসির ডিরেকশন দিচ্ছে? সেগুলো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে খুব দ্রুত বেরিয়ে আসা উচিত আমাদের মধ্যে, যেটা চলছে। নাহলে ইন্ডাস্ট্রি জায়গায় আগে 120টা ছবি হতো বছরে, সেখানে এখন 40টা সিনেমা এসে দাঁড়িয়েছে। আর্টিস্ট, টেকনিশিয়ান, এভরিবডি যারা আনুষঙ্গিক ব্যাপারে জড়িয়ে থাকেন, সেই কাজগুলো তো কমে গেছে, রোজগারটা কমে গেছে। তো আমার মনে হয় যে নিয়ম কানুনের একটু সহজতা আসা উচিত, এবং যেটা প্রত্যেককে কমফোর্ট দেয় সেই জায়গাটা তৈরি হওয়া উচিত। এবং যারা দায়িত্বশীল হিসেবে কোনো চেয়ারে কোনো দায়িত্বে রয়েছেন, দে শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো না হলে এমনি আমাদের রোজগার পাতি অমুক তমুকের জায়গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু কম, তো মানে বড় বিপদ হয়ে যাবে। একটু বেঁচে থাকুক পুরো এই বিষয়টা, একে নেবো না, তাকে নিলে রিলিজ করতে দেবো না, হ্যান ত্যান, এই যে কিছু জিনিস, এগুলো থেকে বেরিয়ে যত দ্রুত আমরা বেরোবো, এটা আমাদের সবার জন্য বেটার। ডিরেক্টররা যতক্ষণ না ভেবেচিন্তে একটা চব্য তৈরি করছে, ততক্ষণ তো আমরা বড় অসহায়। কিংবা সৌরভের মতো যারা নতুন ভাবে প্রোডিউসিং করছে, মানে ওরা ওই সাপোর্টটা, ইন্ডিপেন্ডেন্ট সাপোর্ট, এটা যেন ইন্ডিপেন্ডেন্টই থাকে। আজকে আমাদের চৌকো টেবিল বা রাউন্ড টেবিল যেটাই বলুন, সেটা না, আমরা গোল হয়ে বসেছি, সেমি সার্কুলার বসেছি, টেবিল যেটা শেষের মাথায়। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কিছু ইতিহাস তৈরি করতে গেলে যুক্তির ধার ধারতে হয় না, বোকামি করতে হয়। 6.5 লাখ টাকা নিয়ে সিনেমা বানাতে ঝাঁপিয়ে পড়তে হয়। অদম্য সাহস থাকতে হয়, অদম্য সাহস থাকতে হয়, নিজের উপর বিশ্বাস থাকতে হয়, এবং পাশে ঠিকঠাক কিছু বন্ধু থাকতে হয়, ঠিকঠাক কিছু সিনিয়র থাকতে হয়। তাহলেই হয়তো ইতিহাস তৈরি করা যায়। আজকের প্রত্যেকজন অতিথি আমাকে কথা দিয়েছেন, এরা নিজেরাই এত গুণী, এরা নিজেদের জীবনের গল্প বলতে সহজ কথায় আবার আসবেন। এটা একাডেমি অফ ফাইন আর্টসের জন্য তারা এসেছেন। রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সুদীপ মুখার্জি, অনুরাধা মুখার্জি, ঋষভ, জয়ব্রত, এদেরকে আলাদা পাওয়ার যে লোভ, সেটা আমরা ছাড়বো না। দেখা হচ্ছে নতুন বছরে সহজ কথার নতুন এপিসোডে। আমার এই গেঞ্জি বানিয়ে দিয়েছে, হুডি বানিয়ে দিয়েছে বংমেড। আর আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। গরিবের চ্যানেলটা চলে যায়। নমস্কার।